হারামজাদা, দেখে চলতে পারিস না? চোখ কি আসমানে রেখে আসছিস? সরি ম্যাডাম। মাথা নিচু করে বলল। কি রে, কিসের সরি কুত্তা, কিসের সরি? আমি বুঝতে পারিনি এমনটা হবে। আমার এত সুন্দর ফুলটার কি হবে এখন? অন্য একটা এনে দিই। আবার একটা থাপ্পড় মারলো। এনে দিই কি? হ্যাঁ, অবশ্যই আনবি। মাথা নিচু করে গালে হাত দিয়ে বলল, আমার এমন ফুল চাই, নয়তো তোর খবর আছে। যা এক্ষুনি নিয়ে আয়। আনছি, 20 মিনিট অপেক্ষা করুন। যা তো তাড়াতাড়ি নিয়ে আয়। কাব্য ফুল নিতে বেরিয়ে পড়ল। আসলে হয়েছে কি, সকালে কাব্য ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বের হতেই মাহির সাথে ধাক্কা লাগে ওর। আর মাহির হাতে একটা লাল গোলাপ ছিল, সেটা হাত থেকে ছিটকে কাব্যর পায়ে নিচে পড়ে পিষে যায়। আর সেজন্যই এত কিছু হলো। আসুন পরিচয় পর্বটা শেষ করি। ছেলেটির নাম কাব্য আর মেয়েটির নাম মাহি। কাব্যের এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। কাব্যের বয়স যখন 5 বছর তখনই ও অনাথ হয়ে যায়। ছোট থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে কাব্য। ওর বয়স যখন 17 বছর তখন একজন ভদ্রলোকের খুব ভালো লাগে কাব্যের ব্যবহার। আরে পরে কাব্য যখন অনার্স প্রথম বর্ষে উঠে তখন সেই ভদ্রলোক তাকে তার বাড়িতে নিয়ে আসে। ভদ্রলোকটির নাম রাসেল। আর হ্যাঁ, অনাথ আশ্রমে থাকলে কি হবে, একজন ধনী ব্যক্তি কাব্যর পড়ালেখার খরচ দিতেন, তাই পড়তে পেরেছে। আর অনার্স থেকে রাসেল সাহেব খরচ বহন করেছে। মাত্র 5 মাস হলো রাসেল সাহেবের বাড়ি এসেছে। ওনার স্ত্রী কাব্যকে খুব ভালোবাসেন, আর রাসেল সাহেবও। আর এই মাহি সেই রাসেল সাহেবের দিমাগী অহংকারী সুন্দরী একমাত্র মেয়ে। ছোট থেকেই মাত্র একটা মেয়ে হওয়ায় কেউ তাকে শাসন করেনি। সবার আদর ভালোবাসায় বড় হওয়ায় আজকে মাহির এমন অবস্থা। মাহি এবার অনার্স 2য় বর্ষে পড়ালেখা করে, আর কাব্য প্রথম বর্ষে। কাব্য মাহিকে ম্যাডাম বলে ডাকে, কারণ মাহি ওকে তাই বলেছে। এখন বর্তমানে আসি। কাব্য বাজারে থেকে একটা লাল গোলাপ ফুল কিনে নিয়ে আসলো। মাহি ওর রুমে ছিল। কাব্য বাইরে থেকে দরজায় কড়া দিল। ভেতরে ম্যাডাম, এই যে আপনার ফুল। ওয়াও, কত সুন্দর তো এটা। জি, সেই জন্যই এনেছি। বাহ, বুদ্ধি হয়েছে দেখছি। আপনার সামনে তো আমি কিছু না। তা কিউট একটা চেহারা, তোর কোনো মেয়ে প্রপোজ পাসনি? না মানে? বল বল, সমস্যা নেই। পেয়েছি। তা কয়টা পেয়েছিস শুনি? 9টা। বাবা, ভালো তো। জি। আমাকে কেমন লাগে? ঠিক বুঝলাম। হঠাৎ এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেল। বল বল, কেমন লাগে? জি ম্যাডাম, ভালো। কতটা ভালো? খুব সুন্দর লাগে। ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল কাব্যর গালে। না ম্যাডাম, সত্যি বলছি না। হারামি, আমার দিকে নজর দিস তাই না? না ম্যাডাম, সত্যি বলছি না। মাথা নিচু করে। তাহলে বললি কেন? আপনি তো বললেন, তাই আপনার মন রাখতে বললাম। মুখে মুখে তর্ক করিস তাই না? না তো। যা, আমার জুতোগুলো সাফ কর। জি ম্যাডাম। কাব্য সেখানে বসে জুতো পরিষ্কার করতে লাগলো। ছেলেটা আসলেই পাগল। ওকে যে একটু সাহায্য করে কিংবা ভালোবাসে তার কথা ফেলতে পারে না। যেমন রাসেল সাহেবের কাছে কথা দিয়েছে, যেটাই হোক এই বাড়ি ছেড়ে যাবে না কাব্য। মাহি সবার সামনে এত খারাপ ব্যবহার করে না, কিন্তু মাঝে মাঝে ওর মা বাবার সামনেও খারাপ ব্যবহার করে কাব্যের সাথে। কিন্তু তারা কিছু বলতেও পারেন না। নিজের একমাত্র মেয়ে যদি কিছু করে বসে, আর বেচারা কাব্য মুখ বুঝে সব সহ্য করে। মাঝে মাঝে রাত জেগে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে, অজর ধারায় চোখের পানি ফেলে। এটাই ওর জীবন। হয়তো ওর কপালে এমন সব অত্যাচার লেখা আছে, আর কাব্য এটাও মানে যে একদিন ওর কপালেও সুখ আসবে, কিন্তু সেটা কবে আসবে সেটা সে জানে না। মাঝে মাঝে ভাবে হয়তো সেই সামান্য সুখটুকু ওর কপালে নেই। জুতোগুলো পরিষ্কার করে কাব্য নিচে চলে আসলো। এসে সামান্য নাস্তা করে নিল। তারপরে ওর রুমে যেয়ে আবার একটু ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলো। বাড়ি থেকে ভার্সিটি প্রায় 3 কিলোমিটার দূরে। মাহি রোজ ওদের গাড়ি করে যাতায়াত করে, আর কাব্য হেঁটে চলাফেরা করে। রাসেল সাহেব একটা বাইক কিনে দিতে চাইলে সে না করে। রাসেল সাহেব জোর করা সত্ত্বেও সে নিতে অস্বীকার করে। তো কাব্য রেডি হয়ে হেঁটে হেঁটে যেতে শুরু করলো ভার্সিটিতে। একটু পরে মাহিও রেডি হয়ে বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। 20 মিনিট সময় লাগে কাব্যের, আর মাহির সময় লাগে মাত্র 5 মিনিট। কলেজে পৌঁছে মাহি গাড়িটা পাশে রেখে একটা গাছের নিচে বসে আছে। একটু পরে কাব্য ভার্সিটি আসলো। ওই, এদিকে শোন। জি ম্যাডাম, বলেন। এই নে চাবি, আর গাড়িটা পার্ক করে আয়। চাবিটা নিয়ে। জি। তাড়াতাড়ি। আচ্ছা। কাব্য চাবিটা নিয়ে গাড়িটা পার্ক করে আসলো। কাব্য আরো আগে গাড়ি চালানো শিখেছে, তাই সমস্যা হয় না।
আর তাছাড়াও মাঝে মাঝেই কাব্যকে গাড়ি পার্ক করতে বলে। ম্যাডাম এই নিন চাবি। তোর কাছে রাখ। কেন? রাখতে বলছি রাখবি, তো প্রশ্ন কিসের? হ্যাঁ আচ্ছা রাখছি। সে চাবিটি তার পকেটে রাখলো। বিকাল 5টার দিকে ভার্সিটি ক্লাস শেষ হলো। কাব্য সোজা গাড়ির কাছে আসলো, কারণ চাবি ওর কাছে আছে। একটু পরে মাহিও গাড়ির কাছে আসলো। নে ড্রাইভ কর তুই। আমি? আজ থেকে তুই আমার পাক্কা চাকর, সব কাজ করবি তুই আমার। জি। মাথা নিচু করে বলল। আজ থেকে তুই আমার গাড়ির ড্রাইভার। এখন তাড়াতাড়ি বাসায় চল। জি উঠুন। মাহি পেছনের সিটে বসলো আর কাব্য গাড়ি ড্রাইভ করে বাসায় নিয়ে আসলো। মাহি গাড়ি থেকে নেমে বাসার ভেতরে চলে গেল আর কাব্য মাহির পেছন পেছন বাসায় প্রবেশ করলো। বাসার ভেতরে প্রবেশ করার একটু পরেই মাহি সিঁড়ি বেয়ে উপরে ওর রুমের দিকে যাচ্ছিল, আর তখন মাহির পা পিছলে যায়। বলে চিৎকার করে উঠে, বাঁচাও বাঁচাও। কাব্য দৌড়ে যেয়ে মাহিকে ধরতে চায়, কিন্তু অনেক দেরি হয়ে যায়। মাহি সিঁড়ি থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় আর মাথাটা একটু ফেটে যায়, সেজন্য রক্ত পড়ছিল। এই দৃশ্য দেখে মাহির মা দৌড়ে এসে মাহির মাথাটা কোলে নিয়ে ওকে ডাকতে আর কাঁদতে লাগলো। তখন কাব্য যেয়ে মাহিকে কোলে করে গাড়িতে নিয়ে আসলো, আর সাথে ওর মাও আসলো। মাহির বাবা তখন বাসায় ছিলেন না। গাড়িতে উঠিয়েই তাড়াতাড়ি করে কাব্য নিজেই ড্রাইভ করে একটা হসপিটালে আসে। 20 মিনিটের রাস্তা 10 মিনিটে আসে, তাহলে বুঝতেই তো পারছেন কত স্পিডে গাড়ি নিয়ে এসেছে। গাড়ি থেকে নেমে আবার মাহিকে কোলে করে হসপিটালের ভিতরে এনে একটা বেডে শুয়ে দিল। তখন দুজন নার্স আর একজন ডাক্তার এসে ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তখন কাব্য মাহির বাবাকে ফোন করে ডেকে নিল। খবর শুনে তিনি সাথে সাথে চলে আসেন। প্রায় 30 মিনিট পরে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। একটু ফেটে গেছে, কিন্তু সমস্যা নেই, আমরা সেলাই দিয়ে দিয়েছি। ধন্যবাদ। আমার মেয়ের কিছু হবে না তো? কেঁদে কেঁদে বলছে, ডাক্তার কতদিন লাগবে সুস্থ হতে? 7 দিন তো লাগবেই, কিন্তু কিন্তু কি? যদি 1 ব্যাগ রক্ত দেওয়া যেত ভালো হবে, কারণ রোগীর শরীর থেকে একটু রক্ত বলতে প্রায় 1 ব্যাগ রক্ত পড়েছে, তাই যদি রক্ত দেওয়া যায় তো ভালো হবে। এই কথা এখন বলছেন? কেমন ডাক্তার আপনি? কিন্তু আমার মেয়ের রক্তের গ্রুপ তো ও নেগেটিভ। জি। এখন রক্ত পাবো কোথায়? আঙ্কেল আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আমার কিন্তু এ পজিটিভ, সহজলভ্য। তুমি দাও বাবা প্লিজ। আঙ্কেল এভাবে বলছেন কেন? আমি দিব তো রক্ত, চিন্তা করবেন না। ওকে চলো তুমি আমার সাথে। জি চলুন। চলো। ডাক্তার ওকে অন্য একটা রুমে নিয়ে গেল। কিছুক্ষণ পরে কাব্য বেরিয়ে আসলো আর ডাক্তার সাহেব 1 ব্যাগ রক্ত নিয়ে মাহির কেবিনে গেলেন। রক্ত দেওয়ার পরে কাব্যকে রাসেল সাহেব বাসায় রেখে গেলেন। আসার সময় কিছু ভালো ভালো রক্ত হওয়ার জন্য উপকারী ফল কিনে নিয়ে আসলেন কাব্যর জন্য। এবার কাব্য কিছুটা খুশি, কারণ মাহি তো অসুস্থ আর সে রক্তও দিয়েছে, তাই একটু আরামে থাকতে পারবে। আর মাহির রোজকার অত্যাচার থেকেও কিছুদিনের জন্য রেহাই পেল। 2 দিন পরে কাব্য সুস্থ হলো ঠিক মতো, তাই ও আবার ভার্সিটি যাওয়া শুরু করলো। আর 4 দিন পরে মাহিকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় নিয়ে আসার পর রুম থেকে বের হতে চায় না, মাথা ব্যথা করে ওর। আজ প্রায় 1 মাস পরে মাহি সুস্থ হলো। একদিন সন্ধ্যায় কাব্যকে ডেকে পাঠালো মাহি, তো কাব্য বাধ্য ছেলের মতো মাহির রুমে চলে গেল। জি ম্যাডাম ডেকেছেন? কিছু কথা আছে। জি বলুন। আমাকে কে রক্ত দিয়েছিল? একটা গরিব ছেলে। ভালো মতো বল। রাগী গলায় বলল, আমি দিয়েছিলাম। তাই নাকি? জি। আচ্ছা ধন্যবাদ তোকে। জি ম্যাডাম, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আপনার জন্য এখন আমি ঠিক মতো চলতে পারছি, নয়তো পারতাম না তো। বাহ, কথা তো ভালোই শিখেছিস। না তো। যাই হোক, আমি কালকেও ভার্সিটি যাব না। ওকে তাহলে আসি এখন। আসি মানে? আমাকে যেতে বলেছি নাকি? না তো। তাহলে আসি বলি কেন? এমনি সরি। শোন, কালকে আমার একটা বন্ধুর থেকে কিছু নোট নিয়ে আসবি, আমি ওকে বলে রেখেছি, তুই গেলেই দিবে। আচ্ছা। এখন যা, আর যখন মা বাবা ঘুমিয়ে যাবে তখন একবার আসবি, একটা কাজ আছে। কি কাজ? যা বলেছি কর, প্রশ্ন করবি না। জি আচ্ছা, এখন কি তাহলে যাব? যা যা, পড়তে বস গিয়ে। জি। ও মাহির রুম থেকে চলে আসলো ওর রুমে এসে পড়তে বসলো, কিন্তু একটু পরেই ওর আর মন বসছে না পড়ায়, শুধু মনে পড়ছে মাহির কথাটা। সবাই ঘুমিয়ে যাওয়ার পরে ওকে যেতে বললো কেন? এইসব ভাবতে ভাবতে কাব্যর পড়াটাই আর হলো না, যে শুয়ে পড়লো বিছানায়। রাত প্রায় 10:30 বাজে। তখন সবাই একসাথে ডিনার করে যে যার যার রুমে চলে গেল। রাত যখন 11:30, তখন বাড়ির সবাই ঘুমের ঘোরে। তখন কাব্য মাহির রুমের দিকে গেল। হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করছে। দরজায় আস্তে করে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। সরি ম্যাডাম, বুঝতে পারিনি।
আরে না, তোর জন্যই খোলা রেখেছে। ও হাবলার মতো। এখন দরজাটা লক কর ভালো করে। কেন? তুতলিয়ে বলছে। কেউ যেন বুঝতে না পারে ভিতরে কি চলছে, তাই। কি হবে এখন? আরে দরজাটা লাগা তো। আচ্ছা, লাগিয়ে দিচ্ছি। এখন বিছানায় বস। কেন? এত প্রশ্ন না করে যা বলছি কর। আচ্ছা। বিছানায় মাহির পায়ের কাছে বসলো। একদম ঠিক জায়গায় বসেছিস। এখন কি করব বলুন? যে জন্য ডেকেছি সেটা করবে। কি জন্য ডেকেছেন ম্যাডাম? ও, তোকে তো বলাই হয়নি। বলুন এখন। তোকে তো পা টিপার জন্য ডেকেছি। ও কি? অবাক হবার কিচ্ছু নেই, তুই তো আমার চাকর আর আমি তোর সিনিয়র, তাই পা টিপা পাপ হবে না। ও মনটা একেবারেই খারাপ হয়ে গেল। হ্যাঁ করে দেখছিস কি বাটে? কাব্য মাহির পা টিপতে লাগলো আর মাহি আরামে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আমি পারলে তোরে দিয়ে আমার পা টিপাইতাম শয়তান মাইয়া। পা টিপতে টিপতে কাব্যের ঘুম লেগে যায়। তারপরও পা টিপে চলেছে। হঠাৎ করে ঘুমে পা টিপা বন্ধ হয়ে যায় আর মাহি তখন কাব্যকে জোরে একটা লাথি মারে। ঘুমের ঘরে নিজের ভারসাম্য ঠিক রাখতে না পারায় খাটের এক কোণায় যেয়ে মাথাটা ধাক্কা লাগে আর কপালটা কেটে যায়। কাব্য সেটা বুঝতে পারেনি, শুধু বুঝেছে যে একটু ব্যথা করছে। কাব্য আবার ঠিক মতো বসে মাহির পা টিপতে লাগলো। হঠাৎ করেই কয়েক ফোঁটা রক্ত কাব্যর কপাল থেকে মাহির পায়ে পড়ে। এই পায়ে কি দিলি? কই কিছু না তো। ভালো করে দেখ, থুতু দিলি নাকি? না ম্যাডাম। দেখি দেখি। মাহি উঠে বসে আলো দিয়ে দেখলো লাল রঙের পানি। তারপরে কাব্যর দিকে আলো দিয়ে দেখে কপাল কেটে গেছে। ছি, তোর রক্ত পড়ে আমার পাটা নোংরা করে দিলি। কই রক্ত? কপালে হাত দিয়ে দেখ। ছি, রক্ত পড়ে পাটা কি করলি? ভাগ রুম থেকে। কেমন খারাপ মেয়ে, ছেলেটার কপাল কেটে রক্ত পড়তেছে আর ওর পা নোংরা হলো সেটা নিয়ে রাগ করতেছে। হাই রে মানুষ রে। যা এখনই রুম থেকে, নয়তো তোর 12টা বাজাবো। জি যাচ্ছি। ভাগ। কাব্য মাহির রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে কপালটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে শুয়ে পড়ল। খুব কষ্ট হচ্ছিল, ওরা এমন ব্যবহার করবে আশা করেনি কাব্য। ওর কপাল কেটে গেছে, কিন্তু ওইটা পরিষ্কার না করে মাহি ওকে আরো বকা দিয়ে বের করে দিল। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলো কাব্য। কি ব্যাপার কাব্য, তোমার কপালে কি হয়েছে? না আঙ্কেল, তেমন কিছু না। কি হয়েছে বলো? কাল রাতে খাটের সাথে ধাক্কা লেগেছে ভুল করে, আর সেজন্যই কেটেছে হালকা। ডাক্তার দেখাতে হবে নাকি? না না, তেমন না। আচ্ছা, নাস্তা করো। সবাই একসাথে নাস্তা করলো, কিন্তু মাহি ওর রুমেই ছিল, বের হয়নি। নাস্তা করা শেষে কাব্য রুমে এসে রেডি হয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লো। 20 মিনিট পরে ভার্সিটিতে চলে আসলো। তখন কিছু বড় ভাইয়া ওকে ডাক দিল। ওরা 3য় বর্ষে পড়ালেখা করে। কিরে কিউট পোলা, এদিকে আয়। জি ভাইয়া বলুন। এই ফুলটা নে আর ও মেয়েটাকে গিয়ে দে, আর আই লাভ ইউ বলবি যা। কাব্যকে একটা লাল গোলাপ দিয়ে কথাটা বলল, আর তখনও পেছনে ঘুরতেই তো অবাক। ওর চোখ কপালে উঠে গেল, চোখ রাঙিয়ে বলছে, না ভাইয়া পারবো না, প্লিজ। আর আমি তো নতুন না, আমার সাথে কেন র্যাগিং করছেন? দিবি নাকি প্রিন্সিপালের কাছে তোর নামের বিচার দিব? প্লিজ। না তুই যা। প্লিজ ভাইয়া। ওই গেলাম কিন্তু। আচ্ছা যাচ্ছি। কাব্য ফুলটা হাতে নিয়ে 1 পা 2 পা করে এগোতে এগোতে ওর কাছে চলে গেল। আই লাভ ইউ। ফুলটা এগিয়ে দিয়ে বলল, শালা হারামজাদা, লজ্জা করে না বড় আপুকে প্রপোজ করিস? মেয়েটার নাম মারিয়া। আপু বিশ্বাস। চুপ কর লজ্জা কোথাকার। না আপু। আবার মুখের উপর কথা বলিস? মাহির ঠিক করে তোকে মেরে। আমি ইচ্ছে করে প্রপোজ করিনি। তো কি নিয়ে প্রপোজ করেছিস? 2টা বড় ভাই জোর করে প্রপোজ করতে বললো। মানে? ওই যে দেখেন, ওইটা বড় ভাইয়া বলছে। ওদের দেখিয়ে দিয়ে, আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। মারিয়া ওই 2টা ছেলের কাছে চলে গেল। জিয়া অনেক কিছুই বলল, দূর থেকে বোঝা যাচ্ছে। তারপর ছেলে 2টা মাথা নিচু করে চলে গেল। মারিয়া আবার কাব্যের কাছে চলে আসলো। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছোট বাবু, সরি রে, আমি জানতাম না তো। এই মাথা উঁচু করো। জি আপু। খুব লেগেছে নাকি? এসব কিছু না। কেন? প্রায় প্রতিদিনই খেতে হয় তাই। কেন, কি দোষ করো? এই যে আপনি যেমন না বুঝেই মারলেন, ম্যাডামও ঠিক না বুঝেই মারে। তোমার কিউট চেহারাটার মতো তুমিও ভালো। বাবা, লজ্জা পেয়েছো নাকি? জানি না। আচ্ছা বুঝেছি আমি।
এখন ক্লাসে যাও, ছুটি হলে আমার সাথে এখানে দেখা করবা। হুম ক্লাসে যাও। টাটা। কাব্য ক্লাসে চলে গেল। আর একটু পরে মারিয়াও ক্লাসে চলে গেল। আপনারা নিশ্চয়ই ভাবছেন মারিয়া কেডা? মারিয়া হলো মাহির ফ্রেন্ড, আর মাহি এর কাছে থেকেই নোট নিতে বলেছে। আর প্রপোজাল করার কথা শুনে কাব্য ঘাবড়েছে, কারণ যদি নোটগুলো না দেয় তাহলে তো বাসায় মাহি ওর 14টা বাজাবে। আশা করি এখন বুঝছেন। 5:30 ক্লাস শেষ হলো। কাব্য বাসা থেকে বের হয়ে সেই জায়গায় চলে গেল। একটু পরে মারিয়া চলে আসলো সেখানে। মাহির নোট নিয়ে যেতে বলেছে, তাই না? জি আপু। চলো। কোথায়? মাহির বাসায়। ও চলো তো। জি চলেন। মারিয়া আর কাব্য বেরিয়ে পড়ল। এই ফুন্নি থুক্কু মারিয়ারও নিজস্ব গাড়ি আছে। হাইরে ফুন্নি রে, আমার তো নিজস্ব মোবাইলই নাই। একটু পরে ওরা দুজন চলে আসলো বাসায়। বাসায় এসে কাব্য ওর রুমে চলে গেল, আর মারিয়া গেল মাহির রুমে। কিরে, কেমন আছিস? ভালোই, তুই? ভালো। এই নে তোর নোট। দিদি, আজকে কি হয়েছে জানিস? কি হয়েছে রে, বল না। প্রপোজ করেছে। ও মা, তাই? কে রে ছেলেটা? ছেলেটা আমাদের জুনিয়র, কিন্তু খুব ভদ্র আর কিউট। কে সে? কাব্য। কি বলি? কাব্য। ওই, তুই কোন কাব্যের কথা বলছিস? কেন, তোদের বাসায় যে থাকে সে কাব্য। কি? আচ্ছা। কথাটা বলেই মাহি খাট থেকে নেমে সোজা কাব্যের রুমে চলে গেল। যিনি দরজা খুলে কাব্যর কাছে গেল আর 4টা থাপ্পড় বসিয়ে দিল কাব্যর গালে। কাব্য তো হাবলার মতো হয়ে তাকিয়ে আছে মাহির দিকে। হঠাৎ এভাবে মারার কারণ কি? আর থাপ্পড়গুলো এতই জোরে ছিল যে কাব্যর ঠোঁট অনেকটা কেটে গেছে আর রক্ত পড়ছে। তখন মারিয়া আসলো কাব্যর রুমে। হাই আল্লাহ, ওই কি করলি ছেলেটার? ঠিক করেছি। না, ঠিক করিসনি। হ্যাঁ, ঠিক করেছ। সাহস কি করে হয় তোকে প্রপোজ করার? চুপ। না জেনে না বুঝে আগে আগে শাস্তি দেওয়াটা তোর অভ্যাস হয়ে গেছে, তাই না? মানে? তারপরে মারিয়া ওকে সব খুলে বলল। আর ওসব কথা শুনে মাহি সোজা কাব্যের রুম থেকে বের হয়ে চলে গেল। খুব লেগেছে, তাই না? না, এই কিছু না। এতক্ষণ মাথা নিচু করেছিল। বুঝি। ইস, রক্ত পড়ছে তো। টেবিলে তুলো রাখা ছিল, ওখান থেকে কিছু তুলো নিয়ে রক্তগুলো মারিয়া নিজে পরিষ্কার করে দিল। এ কি কাঁদছো কেন? জীবনে কেউ এমনভাবে যত্ন নেয়নি। আমি কই যত্ন নিলাম? এইটুকু তো করতেই হবে মানুষ হিসাবে। আমার কপালে এই সুখটুকু জোটেনি। ও আচ্ছা, মন খারাপ করো না। একটা কাজ করলে কেমন হয়? কেমন কাজ? আজ থেকে আমরা বন্ধু। কিন্তু তা কেমনে সম্ভব? কেন সম্ভব না? কেন? আপনি তো আমার সিনিয়র। তো বন্ধু কিভাবে? আপনি তো বড় আপু। চুপ, একদম চুপ। আপু ডাকবে না। কিন্তু আবার কথা বলে। আর সামান্য ওষুধও লাগিয়ে দিল। চোখ রাঙিয়ে বলল, ওকে, তারপরও একটা বড় সমস্যা আছে। আবার কি? আপনি বড় লোক আর আমি গরিব, ফকির বললেও চলে। চুপ, তুমি তো মানুষ। জি। তাহলে আর কথাই হবে না। আপনাকে কি বলে ডাকবো তাহলে? কেন নাম ধরে ডাকবে? কি? এটা হবে না। একদম খুন করব যদি না বলিস তো। আমি কখন না বললাম? মারিয়া বলেই তো ডাকবো। এই তো, গুড বয়। আমি আসি তাহলে। এটা বলেই মারিয়া রুম থেকে বের হয়ে চলে গেল। আর গুড বয় বলল, তাই না? অত ভয়ের ঠেলায় নাম ধরে ডাকতে চাইল। পরের দিন সকালে মাহি আর কাব্য একসাথে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ল। একসাথে, কারণ গাড়ি ড্রাইভ করছিল কাব্য আর মাহি পেছনে বসেছিল। ওই দিন ক্লাস করে যথা নিয়মে বিকালে বাসায় চলে আসলো। এভাবে প্রায় 10 দিন কেটে গেল। একদিন সকালে মারিয়া ওদের বাসায় আসলো। ওই দিন ভার্সিটি ছুটি ছিল। আরে দোস্ত, তুই হঠাৎ আসলি যে? কেন রে, আসা হবে না বুঝি? আরে না, তুই যখন ইচ্ছে আসবে। তা চা কফি কিছু খাওয়াবে কি না ফইন্নি মাইয়া? দাঁড়া। কাব্য, এই কাব্য, ওকে ডাকছিস কেন? কফি আনতে। তখন কাব্য বলল, জি ম্যাডাম, বলুন। যা, দুটো কফি নিয়ে। আচ্ছা। কথাটা বলেই সোজা চলে আসলো নিচে কফি নিতে। ওকে পাঠালে কেন? ওই তো চা কর না। আরে না, চা করি, তুই বুঝবি না। কেন? এই যে কফি ম্যাডাম, এটা আপনার, আর মারিয়া এটা তোমার। বাহ, কি স্প্রিট! মাহি তখনই উঠে কাব্যর গালে থাপ্পড় মারবে, এমন সময় ও মাহির হাতটা ধরে ফেললো আর
এই কথা শুনে মাহি কফির কাপটা পাশে রেখে কাব্যের দিকে ছুটল। এসেই ঠাস করে একটা থাপ্পড় দিল কাব্যের গালে। আবার থাপ্পড় দিতে যখন হাতটা তুলল তখন মারিয়া মাহির হাতটা ধরে মাহির গালে ঠাস করে একটা থাপ্পড় দিল মারিয়া। মাহি গালে হাত দিয়ে পুরোই অবাক হয়ে মারিয়ার দিকে তাকিয়ে আছে। কাব্য খুব অবাক হয়ে গেল, কারণ মারিয়া হঠাৎ করে মাহিকে থাপ্পড় মারবে এটা কাব্য কিংবা মাহি কেউ ভাবতে পারেনি। মাহি গালে হাত দিয়ে আছে। আমি জানি কেন তুই কাব্যর গায়ে হাত তুললি। শোন, আমি ওকে তুমি করে বলতে বলেছি, আর সেজন্য তোর ওকে মারাটা ঠিক হয়নি, আর তার সেটার একটু শাস্তি তোকে দিলাম। ওই জানোয়ারটার জন্য তুই আমাকে মারলি? চুপ কর, জানোয়ার ও না, জানোয়ার তুই। কি বলি তুই? হ্যাঁ, ঠিকই বলেছি, কারণ ছেলেটা মোটেও খারাপ না, সব সময় তোর কথা শুনে, কিন্তু তুই ওকে অল টাইম মারিস, তারপরও কোনো প্রতিবাদ করে না। অনেকদিন ধরে এমনটা দেখছি আমি, কিচ্ছু বলিনি, কিন্তু আজকে না বলে আর থাকতে পারলাম না। ওর জন্য আমাকে অপমান করছিস তুই? না, অপমান না রে, শুধুমাত্র তোর চোখ খুলতেই চাইছি। ভালো তো। আর ইচ্ছে করছে না থাকতে, চলি রে। না, পরে যাস। না, পারবো না, চলে যাবো এক্ষুনি। না, যাস না। বাই। বলেই মারিয়া ওর রুম থেকে বের হয়ে চলে আসলো। মাহি পেছনে কয়েকবার ডাক দিলেও মারিয়া না শোনার ভান করে গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। মারিয়া কোনোদিনও মাহির সাথে এমন ব্যবহার করেনি। মারিয়া হলো ওর সবচাইতে কাছের ও সব থেকে ভালো বন্ধু। মাহির খুব মন খারাপ হলো আর কাব্যের উপর প্রচণ্ড রেগে গেল, কারণ ওর জন্যই আজকে মারিয়া এমন আচরণ করলো। বাসায় প্রবেশ করে মাহি সোজা কাব্যের কাছে গেল। কি বলেছিস তুই ওকে, বল। জি, আমি তো কাউকে কিছু বলিনি। তাহলে মারিয়া আমার সাথে এমন ব্যবহার কেন করলো? বিশ্বাস করুন, আমি কিছুই বলিনি ওকে। আর ও এমন করলো কেন তাও আমি জানি না। তোর শাস্তি তুই ঠিকই পাবি। বিশ্বাস করুন, আমি কিছুই বলিনি। চুপ, একটা কথা বলবি না তুই। চোখ লাল করে বলছে। মাহি আর কোনো কথা না বলে কাব্যের সামনে থেকে চলে আসলো ও রুমে। কাব্য মন খারাপ আর ভয় নিয়ে ও রুমে চলে গেল। না জানে কেমন শাস্তি দিবে ওকে। ওই দিন রাতে খাওয়া দাওয়া করে সবাই যায় যায় রুমে চলে গেল। রাত প্রায় 12টা বাজে। তখন মাহি এসে কাব্যকে ডেকে নিয়ে গেল তার রুমে। পাটিপ, আজকে না টিপলে হয় না? চুপ করে টিপ বলছি। খুব ঘুম পেয়েছে আর অনেক রাতও হলো, কালকে টিপে দিবনি। আর একটা কথাও বলবি না। আমাদের খেয়ে পড়ে আমার সামান্য কাজটুকু করতে পারবি না? পারবো। তাহলে কাজটা কর বলছি। তারপর মাহি শুয়ে পড়লো আর কাব্য মাহির পায়ের কাছে বসে ধীরে ধীরে মাহির পা টিপতে লাগলো। আহারে, কত কষ্ট বেচারির। রাত যখন 1টা বাজে তখন হয়েছে। ওর চোখে ঘুম চলে এসেছে। হয়েছে, আর টিপে দিতে হবে না, আবার কালকে দিবি। এখন তাহলে আসি ম্যাডাম। না, জুতোগুলো পরিষ্কার করে দিয়ে যা। এখন? তো কি পরের কথা বলেছি আমি, এখনই পরিষ্কার কর যা। আচ্ছা। বেচারার কত কষ্ট, রাত জেগে এসব কাজ করতে হচ্ছে। আসলে এই মাহি একটা খাঁটি শয়তান। ইচ্ছা করতেছে 2-4টা থাপ্পড় দিই, কিন্তু মেয়েদের সম্মান করি তো তাই মারলাম না। জুতাগুলো পরিষ্কার করার পরে মাহি ওকে চলে যেতে বলেনি, কারণ মাহি ঘুমে বিভোর। জুতাগুলো পরিষ্কার করে কাব্য রুমে যেয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। কাব্য গাড়ি ড্রাইভ করছিল আর মাহি পেছনে সিটে বসেছিল। ভার্সিটি পৌঁছে মাহি গাড়ি থেকে নেমে ক্লাসরুমে চলে গেল আর কাব্য গাড়িটা পার্ক করে একটা জায়গায় যেয়ে বসলো। তখনই মারিয়া হঠাৎ কোথা থেকে যেন আসলো। মিটার কিউট, কি খবর? আমি কিউট না তো। না রে পাগল, তুমি তো খুব কিউট। কেমন আছো? ভালোই। তুমি কেমন আছো? এই তো ভালো। কালকে মাহি তোমাকে কিছু কি বলেছে? কই না তো। আমি জানি, বলতে হবে না তোমাকে। কালকে ওভাবে চলে আসলে কেন? ভালো লাগছিল না তাই। আচ্ছা, ক্লাস শুরু হবে। আমার আর তোমাদেরও। আসি। আমিও। দুজন তাদের আলাদা আলাদা ক্লাসে চলে গেল। ছুটির পরে আবার বাসায়। এভাবে 4 দিন কাটলো। 5ম দিনের ভার্সিটিতে যাওয়ার কিছু ছেলে কাব্যর কাছে আসলো। এই তুই কাব্য না? জি বলুন। ভালো হয়ে যা। আমি কি করলাম? আবার কথা বলছিস? আজব তো, আমি কি করলাম? তোর শিক্ষা দিতে হবে, বুঝেছি। ওই কে রে তোরা, এত ভাব মারস কেন? ভয় পাই না আমি ওকে। সাহস দেখে। তোরা কোন ভার্সিটি রে? দাঁড়া, ভার্সিটি ছুটি হোক তারপরে বুঝাবো নি।
যা ভাগ, ভয় পাই না আমি। দেখে নেবো তোকে। দেখ, তোর সামনেই তো আছি। চল তো, একে পরে দেখবো। যা ভাগ। ছেলেগুলো চলে গেল আর কাব্য ক্লাসরুমে চলে গেল। সেদিন মাহি আর কাব্য ভালোভাবে বাসায় যায়, পরের দিনও ভালোভাবে কেটে যায়। কিন্তু সপ্তম দিন যখন ভার্সিটি পৌঁছে তখন কাব্য একটা কারণে ভার্সিটি থেকে বাইরে বের হয়। আর ঠিক তখন কাব্য ভার্সিটি থেকে বাইরে আসলো একটা দোকানে যাওয়ার জন্য। হঠাৎ একটা বাইক আসছিল খুব দ্রুত। বাইকটা দ্রুত কাব্যর দিকে আসছিল, কিন্তু কাব্য লক্ষ্য করেনি। কিন্তু যখন কাব্যর কাছে আসলো তখনও পাশে একটু তাকালো। তাকিয়েই তোর চোখ আকাশে চলে গেল, কারণ বাইকটা একদম ওর কাছে চলে আসলো। সেখান থেকে দূরে যাওয়ার সময়টাও পেল না। ওই না, আর বলতে পারলো না। বাইকটা কাব্যকে ধাক্কা দিল আর ও একটু দূরে ছিটকে পড়ল। বাইকটাও পড়ে যেত, কিন্তু চালক তার ভারসাম্য ঠিক রেখে সেখান থেকে চলে যায়। কাব্য একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পারছিল না। আর তখন সেখানে সেই 3 জন ছেলে আসলো যারা ওকে হুমকি দিয়েছিল, হাতে হকি স্টিক। সেদিন তো খুব বকাবকি করলি, আজ বল কিছু। কাব্য কোনো কথা বলতে পারছে না। কয়েকটা জায়গায় কেটে গেছে, কপাল থেকে টপ টপ করে রক্ত পড়ছে। কি রে, কি দেখছিস, বল কথা। সবাই হাসতে লাগলো আর 3 জন তাদের হকি স্টিক দিয়ে মারতে লাগলো কাব্যকে। ব্যথার যন্ত্রণায় কুকিয়ে উঠল। তারপরও ওদের মনে কোনো দয়া মায়া হলো না, মারতেই থাকলো। ব্যথায় কাব্য চিৎকার করছে। তখন কিছু লোক এগিয়ে আসলো আর ছেলেগুলো কাব্যকে জোরে কয়েকটা মেরে বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। আর কাব্য ততক্ষণে জ্ঞান হারিয়েছে, কারণ শেষের মারগুলো ওর মাথায় আঘাত করেছে, যার কারণে কাব্য তার জ্ঞান হারিয়ে ফেলেছে। লোকগুলো এগিয়ে আসছে, তাদের মধ্যে একজন ভার্সিটির ছাত্র। দ্রুত ভার্সিটি যেয়ে কাব্যর বন্ধুগুলোকে বলল। আর তখন মারিয়াও সে কথাটা শুনতে পায়, আরও দ্রুত চলে যায় কাব্যর কাছে। সেখানে এসে আর দেরি না করে মারিয়া ওর গাড়িতে করে কাব্যকে নিয়েই হসপিটালে চলে আসলো। কাব্যর 2টা বন্ধুও ওদের সাথে আসলো। গাড়ি থেকে নেমে ওরা 2জন কাব্যকে ধরে একটা বেডে শুয়ে দিল। মারিয়া ফর্মটা পূরণ করলো। তারপরে ডাক্তার এসে কাব্যকে অপারেশন রুমে নিয়ে গেল। 30 মিনিট পরে ডাক্তার বের হলো। কি হলো? এই ছেলেটার এমন অবস্থা কেমন করে হলো? কিছু ছেলে নাকি মেরেছে আর বাইকে ধাক্কা দিয়েছে। ও, 4 জায়গায় সেলাই দিতে হয়েছে। কি কি হয়েছে? কপালের কোণে, পায়ে, হাতে আর মাথার পেছনে ফেটেছে। ও ঠিক আছে তো? এখন ঠিক আছে। রক্ত দিতে হবে? কিন্তু না দিলেও চলে। বুঝলাম না। ছেলেটার শরীরে একদম ঠিক পরিমাণের রক্ত, আজ 5% রক্ত পড়েছে, তাই তেমন ভয় নেই। ও আচ্ছা। ওর বাড়ির লোককে ডাকো। কিন্তু ওকে বাড়ি নিয়ে যাওয়া যাবে কি? 2 দিন পরে। আচ্ছা ঠিক আছে। ওর সাথে কি দেখা করতে পারি? না, এখন না, একটু পরে। ঠিক আছে। এদিকে মারিয়া রাসেল সাহেব আর তার স্ত্রীকে ডাকলো। মাহিকেও ডেকেছে, কিন্তু আসেনি। একটু পরে মারিয়া রাসেল সাহেব ও তার স্ত্রী কাব্যের বেডের কাছে যেয়ে বসলো। ওনাদের দেখে কাব্য উঠে বসতে চাইলো, কিন্তু রাসেল সাহেব বারণ করলেন। এখন কেমন লাগছে বাবা? জি আন্টি, ভালো। ব্যথা করছে খুব, তাই না? একটু ব্যথা তো করছে। যারা তোমার এমন করেছে তাদের ভালো হবে না, তিলে তিলে মরবে। না আন্টি, কাউকে অভিশাপ দিয়েন না, হয়তো টাকার জন্য এমন করছে। এখন তুমি রেস্ট নাও। কেমন করেছে, তুমি কি তাদের চেনো? না আঙ্কেল, একবার হুমকি দিয়েছিল। কে তারা? আমি তো চিনি না তাদের। শিওর তো তুমি? আঙ্কেল। আচ্ছা, তুমি রেস্ট নাও, দুপুরে তোমার আন্টি খাবার আনবে। ওকে, চলো, রান্না করবে। মাহির মাকে বলল। চলো। ওনারা চলে গেলেন। তখন মারিয়া কাব্যর কাছে এসে বলল, কেমন আছো এখন? খুব ভালো। ওই, এটা মজা করার সময় না। থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিমু। কে ছিল ওরা, বলো? জানি না তো। সত্যি বলছি। আরে আমি জানি না। ওকে বাই, আজকের পর থেকে কোনো বন্ধুত্ব নেই আমাদের। ওই, রাগ করো কেন? তাহলে বলো ওরা কে ছিল? ম্যাডাম, ওদের ফাড়া করেছিল আমাকে মারতে। কি? মাহি? তুমি কেমনে জানলে? আজকে সকালে শুনেছি, ফোনে কাউকে বলছিল আমাকে জন্য উচিত শিক্ষা দেয়। আজকে ওর একদিন কি আমার একদিন? ওই, ওনাকে কিছু বলবে না। চুপ একদম। দেখো, যদি ম্যাডাম কিছু জানতে পারে তাহলে তোমার আমার বন্ধুত্ব শেষ। কিন্তু তোমাকে মারতে চেয়েছে ওই? মারতে চেয়েছে, মেরে ফেলতে তো না। যাও ভার্সিটি যাও। না। কেন? ক্লাস আছে তো তোমার।
হুম। তো যাও। ও, আমি এখানে আছি তাই বিরক্ত লাগছে, তাই না? আরে কি বলো, একদমই না। তাহলে যেতে বলছো কেন? ওকে, থাকো এখানে, আর পারলে কিছু ফল কেটে দাও। গুড বয়, দিচ্ছি। হুম। ওনারা চলে গেলেন তখন মারিয়া কাব্যের কাছে এসে বসলো। 2 দিন পরে কাব্যকে বাসায় নিয়ে যাওয়া হলো, কিন্তু তারপরে মাহি ওর উপর অত্যাচার করতই। যেমন মাঝে মাঝে এটা করতে বলতো, ওইটা করতে বলতো। কাব্যর খুব কষ্ট হতো কাজগুলো করতে। 8 দিন পরে ওর ছোট 4টি সেলাই কেটে দেওয়া হলো, সেলাই কাটার 2 দিন পরেই। শোন, আজকে রাতে পা টিপতে আসবে। আর কিছুদিন পর দিবনি। কেন, এতদিন বসে বসে গেলি, এতে পেট ভরেনি? সরি, যাবো রাতে পা টিপতে। গুড। জি। এই দিন রাতে প্রায় 1 ঘন্টা ধরে পা টিপিয়ে নিয়েছে। এতে কাব্যের হাতটা আবার একটু ব্যথা করতে লাগলো। ম্যাডাম, আজকের মতো থাক, হাতটা ব্যথা করছে খুব। ঢগনা করে টিপ তো। ম্যাম, সত্যি বলছি, কাটা জায়গা ব্যথা করছে। তুই শালা ছোট লোক, সামান্য একটু লেগেছে তাই একটু ঢং, যা ভাগ। ম্যাডাম। কি বল? আজকে গাড়িতে যাওয়া হবে না। কেন শুনি? চাকাতে একটু হাওয়া হয়তো লিক হয়েছে। এখন কি হবে? রিক্সা করে যাব। না, আজকে হেঁটেই যাব, মজাই লাগবে। অনেকটা পথ হাঁটতে হবে তো। আমি যা বলেছি তাই হবে, তুই বাবাকে বলে আয় গাড়ি ঠিক করে রাখতে। আচ্ছা। কাব্য বাসার ভিতরে যেয়ে রাসেল সাহেবকে গাড়ি মেরামতের ব্যবস্থা করতে বলে চলে আসলো বাইরে। কি রে, হয়েছে বলা? জি। তাহলে হাঁ করে তাকিয়ে না থেকে হাঁটা শুরু কর। চলুন। 2 জন হাঁটা শুরু করলো। মাহি অনেক বকবকটুকু কথা বলছে, মাঝে মাঝে কাব্য উত্তর দিচ্ছে। আর আজকে কাব্য ভালো করে মাহির দিকে তাকালো। মাহির এমনিতে তো দেখতে একটা পরী, আর মাহির কথা বলার ধরনটাও চমৎকার। কাব্য মুগ্ধ হয়ে মাহির দিকে তাকিয়ে আছে। ওই কি দেখছিস অমন করে? কই কই, কি তাই কিছু না তো। তুতলিয়ে বলল, না না, আপনি তো পড়ি। দেখবে তো আমি যে সুন্দরী। কথাটা বলেই মুখে হাত দিল, ভুলে বেরিয়ে গেছে। হয়েছে। বাসলাম বাবা। মনে মনে বলল, আর কত দূর রে? ওই তো আর 8 মিনিট রাস্তা। ও। তারপরে আর কেউ কোনো কথা বলেনি। 2 জন চুপচাপ হাঁটতে লাগলো। কাব্য একটু পর পর মাহির দিকে দেখছে, প্রেমে পড়ে গেল নাকি। মাহির রাস্তা দিয়ে হাঁটছিল আর লাফালাফি করছিল। হঠাৎ করে মাহি লক্ষ্য করলো একটা গাড়ি ওর খুব কাছে চলে এসেছে। মাহি ভয়ে চিৎকার করলো, ওই। তখন কাব্য সাথে সাথেই মাহির দিকে তাকালো, আর তখনই মাহির হাতটা ধরে নিজের দিকে টেনে নিল। কাব্য মাহিকে খুব জোরে নিজের দিকে টেনে নেওয়ায় মাহি ওর ভারসাম্য ঠিক রাখতে পারেনি, যার ফলে মাহির ঠোঁট কাব্যের ঠোঁটে যেয়ে লাগে। কাব্য তো তখনই চোখ বন্ধ করে নেয়, আর মাহিও। একটু পরে মাহি নিজেকে ছাড়িয়ে নিল। কপাল ভালো যে কোনো লোক ওদের দিকে তাকিয়ে নেই। কাব্য তো ভয় শেষ, ঘামতে লেগেছে ভয়ে। না জানি আজ ওর উপর কেমন ঝড় যাবে। কিন্তু মাহি ওকে কি মারবে, উল্টা ও লজ্জায় শেষ। মাহির গাল লাল হয়ে গেছে লজ্জায়। ম্যাডাম, সরি, আমি বুঝতে পারিনি এমনটা হবে। কাব্য মাহি কোনো কথা বলছে না, মাথা নিচু করে হাঁটছে, আর চেহারায় লজ্জা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু ঠোঁটের কোণে মিষ্টি একটু হাসি। আহা, আমার বউটাও লজ্জা পাবে, ভাবতে আমারই লজ্জা লাগে। ম্যাডাম, ক্ষমা করে দিন না, এইবারের মতো। কাব্য এখনো লজ্জা মাখা মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে হাঁটছে। ম্যাডাম, আপনাকে ওইখান থেকে না টেনে আনলে তো আপনার ক্ষতি হতো। সরি ম্যাম। কাব্য প্রচন্ড ভয় পেয়েছে। ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যেতে হবে, তাড়াতাড়ি চল। ক্ষমা করছেন তো ম্যাম? দেখ, তোর কোনো ভুল নেই, শুধু শুধু ক্ষমা চাইছিস কেন? কাব্য তো অবাক, কারণ কার মুখে কি শুনছে। চল তো। চলুন। 2 জন ভার্সিটি চলে আসলো। মাহি সোজা ওর ক্লাসরুমে চলে গেল, আর কাব্য একটা ফাঁকা জায়গায় যেয়ে বসলো। কিন্তু কাব্যর মন থেকে এখনো ভয় যায়নি, কারণ ওইটা মাহি। যে মেয়ে একটুতেই কত অত্যাচার করে, সে মেয়ের ঠোঁটে ঠোঁট পড়েছে কাব্যর। এবার না জানি কত বড় শাস্তি দিবে। হঠাৎ সেখানে মারিয়ার আগমন ঘটল। ডিয়ার কাব্য সাহেব, কিরা ভাবো গো? অনেক কিছু। মানলাম, কিন্তু এমন করে কাঁদছো কেন? অনেক বড় ঘটনা ঘটে গেছে, যে ভয়ে হাত পা কাঁপছে আমার। কি ঘটনা? আমাকেও একটু বলো না গো। না, বাদ দাও তো। ওই বলো। শুনবে তো? শুনবো, বলো। না গো, লজ্জা লাগছে আমার, আর ভয়ও। ঢং না করে বলো তো। আচ্ছা শোনো। তারপর কাব্য সব খুলে বলল মারিয়াকে।
এইসব শুনে মারিয়া হাসতে হাসতে শেষ। তার মানে যে তোমাকে সহ্য করে না, সেই তোমাকে কিস করলো? আরে না, ইচ্ছে করে না তো। যাই হোক, কিস তো। থুর। আচ্ছা, একটা কথা বলি। বলো। আর হয়তো মাহি তোমার গায়ে হাত তুলবে না। কেন? আমি বলছি, মিলিয়ে নিও। মারবে রে, এইবারে হয়তো আর বড় শাস্তি অপেক্ষা করেছে আমার জন্য। চুপ শালা, আমি বলছি না মারবে না। দেখবনি কেমন সত্য হয় তোমার কথা। গো, সত্যি হবে। আচ্ছা, আমি যাই ক্লাসে, মাহিকে একটু টাইট দিতে হবে। এই না না প্লিজ। ভয় পেও না, তোমার কথা বলবো না। প্রমিস? হ্যাঁ রে, প্রমিস। আচ্ছা, আমিও ক্লাসে যাই। যাও, গুড বয়। কাব্য ক্লাসে চলে গেল আর মারিয়া ওর ক্লাসরুমের দিকে গেল, যে মাহির পাশেই বসলো। কেমন আছিস মিস? জানি না রে। মানে? না মানে ভালোই আছি, তুই কেমন আছিস? ভালোই, কিন্তু কিন্তু কি? একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। কি কথা বল। না থাক, বাদ দে। আরে বল না। ওকে দেখলাম কাব্যর চেহারার লজ্জার ভয়, আর এদিকে তোর চেহারার লজ্জার ছাপ দেখা যাচ্ছে। কই, আমি কেন লজ্জা পাবো? আমি কি জানি কেন। আচ্ছা, কাব্য কি ভয়ে ঘামছে নাকি? আর বলিস না, ভয়ে ঘামছে, হাত পা কাঁপছে ওর, আর গাল লাল হয়ে আছে। পাগলির মতো হাসছিস কেন? না এমনি। বল বলছি, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আরে ওর জন্যই হাসছি। কেন, কি করেছে ও? কিছু না। কথাটা বলে কিছু ভাবতে লাগলো। ওই কি ভাবছিস? না না কিছু না তো। বলবি কি না? আরে তেমন কিছু না রে। ওকে বাই, আমার সাথে কথা বলবি না, ওকে? শোনা, রাগ করে না, বলছি বস। শুনবো না। সরি বাবু, বস বলছে। মায়া মানুষ তো, তাই এসব ডাকবই। বল বল। তারপরে মারিয়া আবার ওসব কথাই শুনলো মাহির কাছে। এইসব কথা বলতে যেয়ে মাহির গাল আবার লাল হয়ে গেছে। ও মা, এ মাইয়া এত শরম পাইতেছে কে? কিরে, এত লজ্জা কবে থেকে জন্ম নিল তোর? কই লজ্জা পেলাম? তাহলে গাল এত লাল হলো কেন? জানি না। একটা কথা বলি। বল, কত কথা বলবি? কাব্য মনে হয় তোকে ভালোবাসে। হাইরে মাইয়া রে, কাব্য রে মারছে রে। কি? আরেকটা সত্যি কথা বলি। বল। তুই ওর প্রেমে পড়ে গেছিস। আরে না, কি বলিস? তাই যদি হয় তাহলে তোর গাল লাল কেন? এতক্ষণে তোকে মারার কথা তোর। জানি না। আমাদের মাহি একটা জুনিয়র ছেলের প্রেমে পড়েছে। ধ্যাৎ, স্যার এসে চোট। সবাই উঠে দাঁড়ালো, স্যার এসেছে তাই। তারপরে সবাই পড়ায় মনোযোগ দিল। ইন্টারমিশন ওই দিন। ক্লাস সব শেষ করে বাইরে এসে দাঁড়িয়ে আছে কাব্য। একটু পরে মাহি আসলো, কিন্তু কাব্যকে দেখেই মাথা নিচু করে ফেললো। যাকে দেখলে কাব্য মাথা নিচু করে, সে কিনা আজকে কাব্যকে দেখে মাথা নিচু করছে। মুঝে কই সমঝা দো। চল বাসে যাব। মাথা নিচু করেই বলল। জি চলুন। দুজন হাঁটতে লাগলো। হঠাৎ করেই মাহির নজর পড়লো ফুচকার দোকানে। খাবো, কিন্তু টাকা নেই তো কাছে। কিছু বললেন? না না, চল বাসায়। জি চলুন। পরে আর কেউ কোনো কথা বলেনি, সোজা বাসায় চলে গেল। সন্ধ্যায় কাব্য একটু বাজারের দিকে আসলো, এসে কিছু একটা খাবার কিনে নিয়ে বাসায় গেল। যে মাহির দরজায় হালকা ধাক্কা দিল। কে? ম্যাম, আমি। ও, আয় ভেতরে। কি করেন? এই তো বসে আছি। তোর পেছনে কি আছে দেখা? রাগ করবেন না তো? আরে না, দেখা। এই যে আপনার জন্য নিয়ে আসলাম। পেছন থেকে একটা পলিথিন বের করলো। ওয়াও, ফুচকা। জি। দে না, আর সহ্য হচ্ছে না। নিন খান, আমি যাই। কাব্য ওকে ফুচকা দিয়ে চলে আসলো রুমে। এভাবে 7 দিন কেটে গেল। এই কয়দিনে মাহি ওর সাথে অনেক ভালো ব্যবহার করেছে, অনেকটা ফ্রেন্ডলি হতে চাইছে, কিন্তু কাব্য গরিব বলে সেটা হতে দিচ্ছে না, কারণ ওর আর মাহির বন্ধুত্ব মানায় না। দিনটা শুক্রবার। কাব্য আজকে সন্ধ্যায় আবার মাহির জন্য ফুচকা নিয়ে আসলো। ম্যাম, আপনার জন্য এই নিন, আপনি খান, আমি যাই। কই যাবি? আমার রুমে যাব। এদিকে আয়। কেন? আসতে বলেছে, আসবি। বলুন। মাহির কাছে গিয়ে হা কর, কোনো কথা বলবি না। তারপরে কাব্য ভয় ভয় হাঁ করতে একটা ফুচকা ওর মুখে দিয়ে দিল। কাব্য তো অবাক, এটা ওর সাথে হবে ও কখনো কল্পনাও করতে পারেনি। কি হলো, খা। একটু পরে হঠাৎ মাহি বলে উঠল, বিয়ে হয়ে গেলে কেমন হয়? কার? অবাক হয়ে বলল, কেন বুঝিস না? না তো। তোর আর আমার। কাব্য আর কোনো কথা না বলে ও রুম থেকে চলে আসলো।
কারণ কাব্য এবার ভালোভাবে বুঝতে পেরেছে মাহি ওকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু কাব্যের সেটা মানায় না। কাব্য গরিব আর মাহি বড়লোক বাবার একমাত্র মেয়ে, তাই ওদের কোনো সম্পর্ক মানায় না। পরের দিন সকালে কাব্য রেডি হয়েছে ভার্সিটি যাওয়ার জন্য। এমন সময় মাহি ওর হাত ধরে টেনে নিয়ে যেয়ে গাড়িতে বসিয়ে মাহি গাড়ি ড্রাইভ করছে। আমরা কোথায় যাচ্ছি? কালকে রুম থেকে অমন করে বেরিয়ে গেলি কেন? অনেকটা রেগে আছে, কিন্তু সাজুগুজুও করেছে। না মানে এমনি, সরি। চুপ। আমরা যাচ্ছি কোথায়? ভার্সিটি? না। তাহলে কোথায়? কাজী অফিস। কি? বেচারির জীবন টানা টানা হয়ে যাবে এবার। সবাই ওর জন্য দোয়া করেন প্লিজ। কি? এবার বেচারা খতম। হ, চুপ থাক। না, আমি কাজী অফিস যাব না। কেন যাবি না? কেন? না, আমি বিয়ে করব না কাউকে। বেচারা ভয় পেয়েছে। কাউকে বিয়ে করতে বলিনি তো, আমাকে বিয়ে করবে। না, একদম না। আপনাকে কেন বিয়ে করতে যাব? কেন? আমার মধ্যে খারাপ কি আছে? ক্লাসে প্রায় সব ছেলে আমার জন্য পাগল। এত ভাব মাইরেন না। আমার ক্লাস প্লাস আপনার ক্লাসের সহ ভার্সিটির অনেক মেয়ের ক্রাশ আমি। কি? মাহি গাড়ি ব্রেক করে থামলো রাস্তার পাশে। তারপরে কাব্যর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ সময়। হঠাৎ কাব্যের দিকে এগিয়ে যেয়ে ওর গালে একটা কামড় দিল। আউ! রাগে ফুলছে। এটা কি হলো? ব্যথা দিলেন কেন? বেশ করেছি কামড় দিয়ে। কেউ আর কোনো কথা বলল না। মাহিয়া আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছে আর কাব্য বসে আছে, কিন্তু সে এখনো জানেই না কোথায় যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পরে একটা নদীর পাশের রাস্তায় গাড়ি থামিয়ে মাহি গাড়ি থেকে বের হলো। অন্য পাশে এসে গাড়ির দরজা খুলে কাব্যকে বের করলো। তখন কাব্য কিছু বলেনি, চুপচাপ বের হলো। চলো দিকে যাব। কোন দিকে? কোন দিকে আবার? ওই যে নদীর তীরে। কেন? ওইখানে গেলে কি হবে? তো সাহস দেখি দিন দিন বাড়ছে। মাথা নিচু করে ফেললো। চল আমার সাথে। চলুন। তারপরেই হঠাৎ করে মাহি কাব্যের হাত ধরে হেঁটে যেতে লাগলো নদীর পাশে। বেশি না তো, মাত্র 2 মিনিট লাগলো। দুজনে ওখানে বসলো। কাব্য মাহির থেকে অনেকটা দূরে বসলো। কিন্তু এ কি, কাব্য যতই সরছে মাহিও ততই কাছে আসছে ওর। বেচারা তো মহা বিপদে পড়লো। যদি কাছে এসে আবার কামড় মারে গালে? ওই থাম তুই। এত কাছে আসছেন কেন? আমার ইচ্ছে হয়েছে, আসছি, তাতে তোর কি? আমার কি মানে? আমার কাছে আসছেন আর আমাকেই বলছেন আমার কি? হ্যাঁ বললাম তো, কি করবে শুনি? কি করব জানেন? হ্যাঁ বল শুনি। আমি চুপচাপ বসে যাব। বস, একটা কথা বলবো। জি বলুন। তোর হয়তো বিশ্বাস হবে না, কিন্তু সত্যিই বলবো। কাব্যের পাশাপাশি বসে। জি হবে বিশ্বাস, আপনি বলুন। যেদিন তুই আমার রক্ত দিলি, আর যখন সেটা জানতে পারলাম, তখন থেকেই তোকে একটু একটু করে ভালো লাগতো, কিন্তু কিছুই বুঝতে দিইনি তোকে। তারপর আরো কত কি হলো, তোকে পিটিয়ে নিলাম, তবে ওদের এত মারতে বলিনি। ওরাও বেশি মেরেছে, বিশ্বাস কর। আমি শুধু বলেছিলাম এমনি 2-4টা থাপ্পড় মারতে। তুই সেদিন আমার আর ওদের কথা ফোনে শুনলি, সেটাও দেখেছি আমি, কিন্তু তারপরও বাবাকে বা অন্য কাউকে কিছুই বলিনি। এটাতে তোকে আরো বেশি ভালো লাগলো। রাত জেগে আমার অত্যাচার সহ্য করতি। তারপর সেদিন তোর ঠোঁটে আমার ঠোঁটের স্পর্শ হয়, জানি না ওই আলতো ছোঁয়াতে তোকে ভালোবেসে ফেলি। আরো কত কি হলো। তোকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সবগুলোতেই তুই আমার অহংকারটা বন্ধ করে দিয়েছিস। তোকে যত কষ্ট দিয়েছি ততটাই সহ্য করেছিস তুই। তুই সত্যি একটা পাগল। জানি না এত কষ্ট দেওয়ার মাঝে কখন তোকে ভালোবেসে ফেলেছি। দেখ, আমার কোনো ভুল নেই। মারিয়ার থেকে তোর প্রশংসা নিজের চোখে দেখা, তোর এত সরলতাকে ভালোবেসে ফেলেছে। আমার দোষ নেই, সব দোষ আমার এই বেহা এমনটার। জানিস তো, মানুষের এমনটাই, এমন কখন কাকে ভালোবাসে তা ভালোবেসে ফেলে বোঝা মুশকিল। তাছাড়া তোকে কি করে ছাড়ি বলতো? তোর রক্ত যে আমার শরীরে আছে। এসব কথা মাহি একবারে বলে চুপ করে গেল। ভুল কিছু কিন্তু বলেনি, কারণ মানুষের মনটা আসলেই বেহায়া, কখনকার মায়ায় পড়ে যায় সত্যিই বোঝা মুশকিল। মায়ের ওইসব কথা শুনে কাব্য বড় বড় চোখ করে মায়ের দিকে তাকিয়ে আছে, কারণ আজকে কার মুখে কি শুনছে ও? ওকে নাকি পরীক্ষা করতে এত অত্যাচার করেছে। হায় রে মেয়ে রে, পরীক্ষা করার আরো কত উপায় ছিল, কিন্তু এই মেয়ে অত্যাচারটাই বেছে নিয়েছে। মাঠে সিট আছে নাকি, পাগলি মেয়ে। অনেকক্ষণ চুপ থাকার পর কাব্যই মুখ খুললো। কাব্য কিছুটা রাগ উঠেছে। আপনি কি পাগল নাকি? কি হলো? হ্যাঁ পাগলি তো, কখনো তো ভালোবাসিনি কাউকে, তাই ভালোবাসার মানুষকে কি করে পরীক্ষা করতে হয় জানি না। আমার দোষ কি? এক নিঃশ্বাসে বলল। মাহির কথা শুনে চুপ হয়ে গেল। আর শোন, তুই রাজি হ কিংবা না হ, আমার বাচ্চার বাবা তুই হবি। কি? মাইয়া বলে কি এসব? না মানে তোকে জোর করে বিয়ে করব, তাই বোঝাতে চাইলাম আর কি।
ও তাই বলেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তোর কোনো বাহানা চলবে না আমার কাছে। বেচারা। চল চল, দুপুর হয়ে এলো, কিছু খেতে হবে তো। চলেন। আর কোনো কথা না বলে উঠে চলে আসলো। এসে গাড়িতে বসে মাহি নিজেই আবার গাড়ি ড্রাইভ করতে লাগলো। সব ঠিক আছে, কিন্তু যাচ্ছি কোথায় আমরা? আপাতত একটা হোটেলে খাবার খাওয়ার জন্য। ও হ্যাঁ, ওই যে হোটেল। একটা হোটেল দেখিয়ে। ও হ্যাঁ, চল খেতে যাই। গাড়ি থামিয়ে। যান, খেয়ে আসুন। আর তুই কি করবি? কেন, গাড়িতে বসে থাকবো। খাবি না? তোর না ক্ষুধা পেয়েছে? তা তো খুব। তাহলে খেতে চল। না, আমার কাছে খাওয়ার টাকা নেই। আবার অবস্থা এমন হয় মাঝে মাঝে টাকার জন্য খাওয়া হয় না। হায় রে কপাল, চল তো। মাহি ওকে আর কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টেনে হোটেলে নিয়ে গেল। কয়েকটা লোক ওদের দিকে তাকিয়েও ছিল, কিন্তু মাহি সেসবের পাত্তা না করেই চলে আসলো হোটেলে। তারপরে দুজন পেট পুড়ে বিরিয়ানি গিলল, টুকু খেলো। খাওয়া শেষে মাহি বিল মিটিয়ে আবার গাড়িতে চলে আসলো। ধন্যবাদ ম্যাম। ম্যাম কে? কিসের ম্যাম? না মানে ম্যাডাম আর কি। পাল, বউকে বউ বলবি আমাকে, বউ, বুঝলি? কি? এত অবাক হবার কি আছে? কিছু না, কিন্তু এখন কোথায় যাব আমরা? কোথায় আবার? চাচুর বাড়ি। কেন, হঠাৎ ওইখানে কেন? মিমির বিয়ে তো, তাই। মাহি চাচার মেয়ে। ও এই ব্যাপার, তা আমাকে আগে বললেন না কেন? এমনি, এখন গাড়িতে উঠ, তাড়াতাড়ি যেতে হবে। ড্রাইভার। একদম আস্তে বলল মজা করে। সমস্যা নেই, চল। তোর বই তো হই, ড্রাইভার করতে পারি। বাপরে কি শার্প কান, এত আস্তে কথাও শুনলো। কি হলো, উঠ গাড়িতে। কাব্য আর মাহি গাড়িতে উঠে বসলো। মাহি ড্রাইভিং সিটে আর কাব্য তার পাশের সিটে। সন্ধ্যার দিকে ওরা পৌঁছে গেল সেখানে। তারপর দুজনকে তাদের রুম দেখিয়ে দেওয়া হলো। রাসেল সাহেব আর ওনার স্ত্রী নাকি আসবেন না, কাজের অনেক চাপ, তাই মাহি আর কাব্য আসলো। বিয়ে আরো 5 দিন পরে হবে। হুদাই এতদিন আগে আসলো, কলেজ মিস হলো। এরই মধ্যে শপিং এর কাজটাও সেরে ফেললো সবাই। কাব্য তেমন কিছু নিত না, কিন্তু মাহি জোর করে ওর জন্য কাপড় কিনছে। কাব্যর কাছে এখন এইসব স্বপ্নই লাগতেছে, কারণ একটা ডাইনি কি করে এত নরম মনের হতে পারে? তবে হতেও পারে, কারণ মানুষ জাতটাই এমন। আর মাহি তো মেয়ে, তাই রূপ বদলাতে সময় লাগে না। তবে মানতেই হবে মেয়েরা অনেক ভালো, কারণ খারাপ সময়গুলোতেও তারা নিজেকে সহজেই মানিয়ে নিতে পারে। তবে ছেলেরাও কম না। মেয়েদের নিয়ে কখনোই বাজে কথা বলা যাবে না, তবে দোষ করলে শাসন করা যাবে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বারণ করেছেন নারীদের গালি দিতে। তাই বলে যে মেয়েরা ছেলেদের গালি দিবে তাও না, কারণ মনে রাখবেন আপনার পিতাও একজন পুরুষ মানুষ। গায়ে হলুদের দিন কাব্য একটা মেয়ের সাথে কথা বলে, আর এটা মাহির নজরে পড়ে, কিন্তু কাব্যকে কিছুই বলেনি, কারণ এটা বিয়ে বাড়ি, রাতের বেলা। তোর সমস্যা কি? ওই পেতনির সাথে এত কথা কিসের, হারামি? আপনার সমস্যা নেই তো? মেয়েটা তো সুন্দরী। কোনো মেয়ের সাথে কথা বলবি না তুই। কেন? আমি বারণ করেছি বলবি না, কারণ তুই আমার হবু বর। কইছে তোরে বিয়ে করব না, মনে মনেই বললাম। চাচি ডেকেছে, গেলাম আমি। আর আমার কথা মাথায় রাখবি। আজকে বিয়ে হবে, সবাই খুব সেজেছে। মাহিও সেজেছে, তবে বেশি না, কিন্তু মাহির হালকা সাজাতেই ওকে অপূর্ব সুন্দরী লাগছে। অনেক কয়টা ছেলে ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। কাব্য মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে। সন্ধ্যার সময় কাব্য দাঁড়িয়ে আছে একটা দেয়াল ধরে। এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে, আর কোনো মানুষজনও নেই, তাই ও এখানে এসেছে। তখন সেখানে সুমু আসলো। শুনুন, মাহি যে মেয়েটার সাথে কথা বলতে বারণ করেছিল, ওই মেয়েটার নাম সুমু। হাই হ্যান্ডসাম। কাকে বলছেন? কাব্য একটা নীল পাঞ্জাবি পরে আছে, আর অন্য কাপড়গুলোও দামি। মাহির পছন্দ বলে কথা। কেন, তোমাকে বলছি, অনেক হ্যান্ডসাম লাগছে তোমাকে। ধন্যবাদ। আমাকে কেমন লাগছে বললে না যে? আপনাকেও সুন্দরী লাগছে খুব। তাই বুঝি? আমাকে সুন্দরী লাগছে? ময়দা সুন্দরী। ওদিকে কি, ওটা দেখো। অন্যদিকে তাকাতে বলল। সুমুর কথায় কাব্য অন্যদিকে ঘুরে তাকাতেই দেখে মাহি ওদের দিকে আসছে। আর ঠিক তখনই সুমু হঠাৎ করে কাব্যর গালে একটা চুমু দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কাব্য বরফ হয়ে গেল। এই মেয়ে কি করলো? আর এই দৃশ্য দেখে মাহির মাথা বিগড়ে গেল। জোরে জোরে হাঁটতে লাগলো সে। এদিকে কাব্য বরফের মতো হয়ে গেছে। এরকম আচমকা শখ থুক্কু চুমু খেয়ে, তবে শখ বললেও চলে, মেয়েটা যে লুচুতা মানতেই হবে। মাহি তাড়াতাড়ি করে ওদের কাছে আসলো। ঠাস ঠাস কষে 2টা থাপ্পড় বসিয়ে দিল সুমুর গালে। থাপ্পড় খেয়ে সুমু ভ্যাবাচেকা খেয়ে গেল।
আজ আইরা ওকে থাপ্পড় মারবে কেন ভেবে। মাহি প্রচণ্ড রেগে আছে। সুমোর চুলের মুঠি ধরে ওর মাথার দেয়ালে জোরে একটা ধাক্কা দিল। ধাক্কাটা সুমোর মাথায় লেগেছে। তারপরে সুমোকে ছেড়ে দিয়ে কাব্যর কাছে আসলো। মাথার যন্ত্রণায় সুমো বসে পড়লো মাটিতে। মাহির এমন অগ্নি রূপ দেখে ওর হাঁটু কাঁপতে শুরু করছে ভয়ে। না জানি এবার কি যাবে ওর উপর দিয়ে। খুব চুমো নেওয়ার ইচ্ছা তাই না, নে এবার। কথাটা বলেই কাব্যর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল মাহি। কিন্তু পরক্ষণেই কাব্য নিজেকে আলাদা করে নিল। কাব্যের চেহারা দেখে বোঝা যাচ্ছে রেগে আছে খুব। হঠাৎ ঠাস একটা থাপ্পড় বসিয়ে দিল মাহির গালে। মাহি একদম যেন আকাশ থেকে পড়ল। এতটা অবাক জীবনে কখনো হয়নি সে। গালে হাত দিয়ে চোখ বড় বড় করে কাব্যের দিকে তাকিয়ে আছে। এই বোকারামটা ওকে থাপ্পড় মারলো ভাবতেই মাহির কেমন যেন লাগছে, যে কিনা মুখ বুঝে সবকিছু সহ্য করেছে। সে থাপ্পড় মারলো। তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ তুললাম। এটা ঠিক করলি তুই? হ্যাঁ 100% ঠিক করেছি আমি। কারণ ছাড়া একজনের ক্ষতি করতে করতে আপনার সয়ে গেছে তাই না? অন্যের জীবনের দাম তো নেই আপনার কাছে। ওই কুত্তির সাহস কি করে হয় তোকে চুমো দেওয়ার? কেন, সমস্যা কই? চুমু আমাকে দিয়েছে, আপনাকে তো দেয়নি। তুই শুধু আমার, বুঝলি? তোকে যদি কেউ স্পর্শ করে না তাহলে তাকে দুনিয়া থেকে তুলে দিব। মনে রাখিস, যে কোনো মূল্যে তোকে আমি আমার করব। দেখা যাবে। মাহি আর কোনো কথা না বলে হেঁটে হেঁটে চলে গেল সেখান থেকে। আর এদিকে কাব্য সুমোকে দাঁড় করিয়ে নিজেই ধরে নিয়ে গেল বাথরুমে। তারপরে সুমো বাইরে এসে রেস্ট নিতে খাটে শুয়ে পড়ল। আর কাব্য আবার বাইরে চলে আসলো। সুমো যা বোঝার বুঝে গেছে। পরের বার যদি ও কাব্যের পেছনে লাগে তাহলে মাহি ওকে খুনি করবে। একদম লেডি গুন্ডা একটা। বিয়েটা ভালোই ভালো হয়ে গেল মাহির চাচাতো বোনের। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেল। বরযাত্রীও বনিয়ে বিদায় হলো। বিদায় হওয়ার সময় হায়রে কান্না রে। কাব্য বাসার ছাদে আসলো। এসে মাহির কথা ভাবছে। কারণ মাহি তো এখন কাব্যকে ভালোবাসে। তাহলে এখন ওরই আইডিয়া ওর উপর প্রয়োগ করবে ভাবছে। তাহলে বুঝতে পারবে মাহি কতটা ভালোবাসে কাব্যকে। যদি ভালোবাসে তাহলে হাজার অপমান আর অত্যাচার সহ্য করেও থাকতে চাইবে। আর যদি ভালো না বাসে তাহলে তো একটুতেই ছেড়ে চলে যাবে। এসব ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আকাশ দেখছে। তখন মাহি আসলো ছাদে। পা টিপে টিপে কাব্যের কাছে আসলো। কিন্তু কাব্য এখনো বুঝতে পারেনি যে ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই পেছন থেকে কাব্যকে জড়িয়ে ধরে। এভাবে হঠাৎ করে জড়িয়ে ধরায় কাব্য কিছুটা ঘাবড়িয়ে যায়। আর সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তখন দেখতে পাই যে এটা মাহি। কোনো কথা না বলেই কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল। বড় হয়েছে তো কি হয়েছে, ভালোবাসে তো, তাই বড় ছোট দেখার কোনো মানেই হয় না। থাপ্পড় খেয়ে মাহি খুব অবাক হয়ে যায়। কারণ এত তাড়াতাড়ি একটা সহজ সরল ছেলে কি করে এতটা কঠিন মানুষ হতে পারে। কাব্যর আগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আর মাহি গালে হাত দিয়ে মায়া ভরা চোখে তাকিয়ে আছে কাব্যের দিকে। সমস্যা কি আপনার? হ্যাঁ, এটা কেমন ভদ্রতা? হ্যাঁ, একটা ছেলেকে এভাবে পিছন থেকে আচমকা জড়িয়ে ধরতে লজ্জা করে না? যদি ভয়ে আমার কিছু একটা হয়ে যেত? না, কিচ্ছু হবে না তোমার। বাহ, তুমি বলছে? কে বলছে হবে না? এভাবে রাতের বেলা এমন করলে যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে। আরে কোনো একটা ভালো মেয়ে কখনোই একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরবে না। আর আমি তো আপনার স্বামীও না, তাহলে এমন কেন? তখন ঠোঁটে ঠোঁট রাখলেন, কেমন বদতে এসব? জান, ভালোবাসি তোমাকে খুব, সব করতে পারি তোমার জন্য। আর তখন ওই মেয়েটা তোমার গালে চুমু দেওয়া দেখে মাথা রক্ত উঠে গিয়েছিল। ওভাবে যে ওকে মারলেন, যদি মেয়েটা মারা যেত কি আবার হতো? লাস্টে গুম করতাম। জগৎ ফুলানো হাসি। চুপ, আপনি কি মানুষ নাকি জানোয়ার? না, আমি তোমার কাছে জানোয়ার, তবে এই জানোয়ারটাকে কবুল করতে হবে তোমাকে। মোটেও না, আমি কখনোই বিয়ে করব না আপনার মতো মেয়েকে। হ্যাঁ, শুধু আমাকেই করবে। থুরবাল, ফল লাগে না। মাহি কিছু বলতে যাবে তার আগেই কাব্য ওর সামনে থেকে চলে আসলো। মাহি ভাবলো অন্যদিকে যাবে, কিন্তু না, পেছনে ঘুরে দেখে কাব্য সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। মাহিও তাড়াতাড়ি করে কাব্যের পেছনে গেল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, কারণ সে রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছে। মাহি বেচারি মন খারাপ করে ও রুমে যেয়ে শুয়ে পড়ল। পরের দিনই মানে কালকেই নাকি চলে যাবে ওরা দুজন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার রুমে এসে দরজা বন্ধ করে দিল কাব্য। তারপরে ফোন হাতে নিয়ে গেমস খেলতে লাগলো। একটু পরে দরজায় কে যেন বারবার ধাক্কা দিচ্ছে। অন্যের বাড়ি, তাই জোরে কিছু বলতেও পারছে না। অগত্যা উঠে যেয়ে দরজা খুলতেই হড়মড় করে মাহি রুমে প্রবেশ করলো। মাহি একটা নীল রঙের শাড়ি পরে আছে। অপূর্ব লাগছে মাহিকে।
যেন কোনো আকাশের পরী। হ্যাঁ, এই এটা কি হলো? হ্যাঁ, কেন, কি হবে? আপনি এভাবে রুমে প্রবেশ করলেন কেন? আমার আদর নিতে। আদর? কিসের আদর? কেন, আমার স্বামীর থেকে যে আদর দরকার তাই নিব। সিসি, আপনি এত নিচে নেমে যাবেন? ফাবিনি, বের হন বলছি। না, যাবো না আমি। আদর দাও, তারপর যাবো। না সরি, হবে না। আমি আপনাকে না ভালোবাসি আর না বিয়ে করব। বেশি জেদ করলে কিন্তু আরো জোরে থাপ্পড় মারবো। ওকে। শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে এই কি করলেন? চোখ বন্ধ করে ফেলেছে। কেন বাবু, দেখো, আদর করবা না? ওই লুচ্চা, বের হ তুই। আদর দাও, নয়তো চিল্লাবো কিন্তু। এবার তো কাব্য মাইনকার চিপায় পড়ল, কারণ যদি চিল্লানি দেয় তো মান-ইজ্জত সব যাবে, আর সাথে রাসেল সাহেবের কাছেও ছোট হতে হবে। তাই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে বলতে লাগলো, দেখুন, এটা অন্যের বাড়ি, এখানে কোনো আদর টাদর না। তাহলে কোথায়? আগে বাসায় চলুন, তারপরে আদর দিব। সত্যি? অনেকটা খুশি হয়ে। এখন যান প্লিজ। ওকে যান, বিশ্বাস করলাম। মাহি কাব্যের কাছে ওর গালে একটা চুমু দিয়ে চলে গেল। কাব্য কিছু বলেনি। কাব্য ভাবছে হয়তো জিতে যাবে মাহি, কারণ থাপ্পড় খাওয়ার পরে আর অপমান পরে এখনো টিকে আছে। তার 30 মিনিট পরেই মাহি আর কাব্য বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। আসার সময় মাহি গাড়ি ড্রাইভ করেনি, ড্রাইভ করেছে কাব্য। গাড়িতে ওর কান মাথা খেয়ে ফেলেছে মাহি। এই প্রশ্ন ওই প্রশ্ন, আরো কত কি কথাই না বলেছে। কাব্য কিছু না বলে চুপচাপ সব সহ্য করে নিল। কাব্যর গালে কয়েকবার চুমোও খেয়েছে মাহি, তারপরও চুপ আছে কাব্য। সন্ধ্যার পরে বাসায় ফিরল তারা। ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে শুয়ে পড়ল যে যার মতো। পরের দিন সকালে কাব্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসতেই ভ্যাবাচেকা খেয়ে যায়, কারণ মাহি ওর সামনে দাঁড়িয়ে আছে। শাড়ি পরেছে, কিন্তু ওর পেট বের করে রেখেছে যাতে কাব্যর নজর কাটতে পারে। নিজের ঠোঁট কামড়িয়ে ধরেছে আর এমনভাবে তাকিয়ে আছে যেন কাব্যকে কাছে ডাকছে। কাব্য চোখ বড় করে তাকিয়ে আছে। আদর দাও এখন। এখন? হ্যাঁ যান এখন। এটা কেমন কথা? কিসের আদর? হ্যাঁ, বিয়ে হয়েছে নাকি আমাদের যে আদর দিব? সেটা খুলে ফেলিস না। এই না না প্লিজ না। আল্লাহ, বেচারাটারে বাঁচাও। তাহলে কাছে আসো আদর দিতে। না, এটা সম্ভব না। আমি আপনাকে ভালোবাসি না। তাছাড়া বিয়ের আগে এইসব হারাম। তাই বুঝি বাপু? তুমি যদি কিছু না করো তাহলে আরো জোরে চিৎকার করবো। মাহি 1 পা 2 পা করে সামনের দিকে এগোতে লাগলো। কাব্য বুঝতে পারলো কিছু একটা হতে চলেছে। মাহি সামনে এগোচ্ছে আর কাব্য পেছনে সরছে। পেছনে যেতে যেতে দেয়ালের সাথে লেগে যায় কাব্য। আর ততক্ষণে মাহি ওর খুব কাছাকাছি চলে এসেছে। কাব্যর ঠোঁট থেকে মাহির ঠোঁটের দূরত্ব 1 সেন্টিমিটার। একজনের নিঃশ্বাস অন্যজনে ঠোঁটে পড়ছে, কিন্তু কাব্যের এমন অবস্থা যে নিঃশ্বাসটাও ফেলতে পারছে না। খুব আস্তে আস্তে বলল, কাব্য নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে। চলো না যান, প্রেমের সাগরে ডুব দিই। বিয়ের পর তাহলে আর কোনো সমস্যা থাকবে না। লুচ্চি কুন্ডেকার। কথাটি শেষ করিয়ে কাব্য ঠোঁটের সাথে ওর ঠোঁট মিশিয়ে দিয়ে পাগলের মতো চুমু দিতে লাগলো। মাহির অবস্থা দেখে মনে হচ্ছে গত 2 দিন যাবৎ ক্ষুধার্ত ছিল, তাই এমন করছে। কাব্য নিজের উপর কন্ট্রোল রাখতে পারেনি, তাই সেও ঠিকমতো রেসপন্স দিচ্ছে। হঠাৎ করিয়ে পাশের টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। দুজনই ধরফড়িয়ে উঠে একে অপরকে ছেড়ে দিল। মাহি আর কাব্য দুজনই লজ্জায় লাল হয়ে গেছে। মাহি তো মাথা তুলতেই পারতেছে না লজ্জায়। ঢং। কাব্যরও একই অবস্থা। কিন্তু ফোনটা বেজে ওটা হাতে নিয়ে কলটা রিসিভ করলো। কি? ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে মারিয়া বলতে লাগলো, কাব্য এখন কোথায় আছো তুমি? তাড়াতাড়ি বলো। এই তো বাসাতে আছি আমি। কিন্তু কেন? এক্ষুনি কাজী অফিসে চলে এসো। কাজী অফিস? কেন? আমি কেন যাব? আজ বিয়ে করতেছি, তাই আসবে। আর হ্যাঁ, মাহিকেও সাথে নিয়ে আসো, সাক্ষী হিসাবে তোমাদের লাগবে। কি? অবাক হওয়ার কিচ্ছু নেই। মাহিকে ফোনটা দাও। কোথায় আছে ও? আমার সামনে দাঁড়িয়ে আছে। ওহ, তাহলে ফোনটা দাও ওকে। এই নিন ফোন। মাহির হাতে ফোনটা দিল। দোস্ত, আমি নীলকে বিয়ে করছি, তাড়াতাড়ি আয়। কে? বালদা, এত অবাক হওয়ার কি কইলাম আমি? হঠাৎ এমন ডিসিশন কেন? আমি 30 মিনিটের মধ্যে চলে আয় কাজী অফিসে, তারপরে সব বলছি। কথাটা বলেই ফোন কেটে দিল। আর নীলকে ভাবছেন তাই না? নীল হলো মারিয়ার বফ। অনেক আগে থেকে একজন অন্যজনকে ভালোবাসে ওরা, কিন্তু কাব্য কিছুই জানতো না।
আর মাহি সবকিছুই জানতো ওদের। মারিয়া কাউকে বলতে বারণ করেছিল তাই বলেনি, কিন্তু এখন তো কাব্যও জানতে পারলো। মাহি আর কাব্য দুজনে এখনো শখের মধ্যে আসছে মারিয়ার এই রকম খবরটা শুনে। মারিয়া কি বললো? ওই বিয়ে করেছে নীলার সাথে। নীলটা আবার কে? ওর বাপ, 4 বছর আগে থেকে রিলেশন। ও মা গো, আমাকে কখনো বলেনি তো। কাউকে বলিনি, শুধু আমি জানি ওর বাপের কথা। ও, তা আপনাকেও কি যেতে বললো? চলো চলো যাত্রী। ওকে। 10 মিনিট পরেই দুজন রেডি হয়ে বেরিয়ে পড়ল। গাড়ি নিয়ে সোজা কাজী অফিসে পৌঁছাতে মোটেই 15 মিনিট সময় লাগলো। ঠিকানা যেহেতু কাব্যকে বলেছে তাই কাব্যই গাড়ি ড্রাইভ করছিল। ওই হারামি, আমাকে না জানি এসব কেন করছিস? একা থাকতে ভালো লাগে না, জানটাকে ছাড়া, তাই আর কি। ভ্যাটকানি দিস না, আমাকে একটু জানালেও না। সরি চোনা, বেবি হলে জানাবো আগে। কেমন মাইয়া তাইলে, লজ্জা শরম কিছুই নেই। থোর, তো হঠাৎ এমন কেন নীলবাবু? কি করব, মহারানীর হুকুম মানতেই হবে। সেটা তো বটেই। তা কাজে কখন বিয়ে করাবে? এই তো আর 20 মিনিট পরেই। ওকে। তারপরে কাব্য যে একটু কথা বললো ওদের সাথে। একটু কথা বলেই কাব্য দূরে গেল। তখন মাহির সাথে আবারও গল্প শুরু করে দিল তারা দুইজন। কিছুক্ষণ পরে মারিয়া আর নীল একটা জায়গায় বসলো। কাব্য একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে। তখন মাহি ওর কাছে গেল। বিয়ে হবে তো ওদের, তাই না? তা তো হবেই। আমারটা কবে হবে? তা আমি কি করে বলবো? আপনার মা বাবা জানেন সেটা? না, আমার বিয়ে তো নির্ভর করে তোমার হ্যাঁ বা না বলার উপর। বুঝলাম না। আরে, আমি তো তোমাকে বিয়ে করবো, ভুলে গেলা? সরি, আমার দ্বারা সম্ভব না। এই তো মাত্রই। ঠিক তখনই কাজী সাহেব আসলেন। আর কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো শেষ হলো ওদের। সাক্ষী হিসেবে মাহি, কাব্য আরো কিছু বন্ধুকে নেওয়া হলো। যেহেতু দুপুর হয়ে গেছে তাই এবার নীলের পকেট ফাঁকা করতেই হবে। সবাইকে নিয়ে একটা ভালো মানের রেস্টুরেন্টে নিয়ে গেল। আমার কপালে এইসব খাওয়া নাই। মারিয়া নীল এক জায়গায় আর কাব্য যেখানে বসলো তার পাশে বসলো মাহি। এখন দুপুর টাইম, তাই সবাই পেট পুড়েই খাবে। তাহলে তো বুঝতেই পারছেন বেচারা নতুন বরের পকেটে মরুভূমির আভাস দিচ্ছে। সবাই ইচ্ছা মতো খেলো। মাছ, গোস্ত, মাংস, ডিম, যে যা পেয়েছে খেয়েছে। খাওয়া শেষে তো মিষ্টি জাতীয় জিনিস আর 3টা মেয়ের জন্য আইসক্রিম তো আছে। খাওয়া দাওয়া শেষে বিল দিতে যেয়ে বিল গুনেই বেচারা অবাক। কারণ বিল হয়েছে প্রায় 5000 টাকা। সামান্যই 8 জন মিলে এত খাবার গিলল তো খেলো। বাপরে খাদুকরে। ও সরি, একটা কথা তো বলাই হয়নি আপনাদের। নীলের মা বাবা কেউ বেঁচে নেই। 3 বছর আগে গত হয়েছেন তারা। আর সে অনেক ধনী ঘরের, তাই হঠাৎ এমন বিয়ে করতে তেমন একটা অস্বস্তিতে পড়েনি। কারণ গরিবরা পালিয়ে বিয়ে করলে টাকার সমস্যা থাকে, কিন্তু এখানে টাকা কোনো সমস্যা নেই। রেস্টুরেন্ট থেকে বের হয়ে নীল ওর গাড়িতে চলে গেল মারিয়াকে নিয়ে। নীলের বাড়ি চট্টগ্রাম, তাই সহজে খুঁজেও পাবে না ওদের। মারিয়া নাকি ওখান থেকে ওর স্টাডি কন্টিনিউ করবে। যে যার মতো বাসায় চলে গেল। কাব্য আর মাহিয়া চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পড়তে বসলো কাব্য। কিন্তু এদিকে মাহির মন ছটফট করছে কাব্যর কাছে যাওয়ার জন্য। ওর মা বাবা জেগে আছে তাই এখনো যেতে পারছে না। রাত যখন 12টা পার হলো তখন মাহি নিজের রুম থেকে বেরিয়ে পা টিপে টিপে কাব্যের রুমের দিকে গেল। আর রাতের বেলা কাব্য দরজা লক করে না, সাধারণ করে লাগিয়ে রাখে। কারণ যদি কোনো সমস্যা হয় তাহলে তো অন্য কারো রুমে প্রবেশ করতে সমস্যা হবে তাই। কিন্তু এটাই মাহির কাছে শক্তি, কারণ দরজা লক করা নয়। আস্তে করে দরজা খুলে প্রবেশ করলো রুমে। ছোট্ট লাইটটা জ্বালানো আছে তাই সব কিছু বোঝা যাচ্ছে। মানে রুম অন্ধকার না আর কি। হঠাৎ মাহি ফিক করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে নিজের মুখে হাত দিয়ে চেপে ধরল। মাহি হাসার কারণটা হলো কাব্য ছোট বাচ্চার মতো মুখটা একটু হা করে ঘুমিয়ে আছে। এমনিতেই একটু কিউট ছেলে, তার উপর এমন অবস্থায় বাচ্চাদের মতো লাগছে। মাহি অপলক দৃষ্টিতে বাচ্চাটিকে থুকু কাব্যকে দেখছে। এটা তো উল্টো কাহিনী হলো, কারণ এইভাবে তাকিয়ে থাকে ছেলেরা। কাব্য এখন গভীর ঘুমে আছে। সে যাই হোক, মাহি আস্তে আস্তে কাব্যর কাছে যেয়ে খাটে বসলো। তারপরে আলতো করে কাব্যর কপাল, গাল আর থুতনিতে চুমু দিল। কাব্য কিছুই বলল না, মানে সে সত্যিই গভীর ঘুমে আছে। চুমু দেওয়ার পরে কাব্যর বুকে মাথা রেখে ওকে সামান্য একটু জড়িয়ে ধরে শুয়ে পড়লো ওর কাছে খুব শান্তি লাগছে কাব্যর বুকে মাথা রেখে। এভাবে 10 মিনিট থাকার পরে কাব্যকে ছেড়ে দিয়ে আবার ওর কপালে চুমু দিল। আর নিজের কপালটা নিয়ে যেয়ে কাব্য ঠোঁটে রাখলো, মানে মাহিও চুমু নিল। ওরে বুদ্ধি রে,
একটু পরেই চলে আসলো নিজের রুমে। খুব কষ্টে ঘুমালো মাহি, কারণ তার এখন শুধু কাব্যের স্বাদ চাই। যে কোনো মূল্যেই সে কাব্যকে নিজের করে পেতে চায় সারাটা জীবনের জন্য। সকাল 6টার সময় আবার গেল ওর রুমে, যে আবার কাব্যকে চড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ল। বুকে ভারী কিছু বুঝতে পেরে ঘুম ভেঙে গেল কাব্যর। চোখ খুলতেই দেখে কালো চুল ওর মুখ বরাবর আছে। কাব্য কিছুটা ভয় পেয়ে যায়, কারণ এটা আবার কোনো পেতনি টেতনি না তো। ধরফড়িয়ে উঠে পড়ে। এমনভাবে উঠাতে মাহি ভ্যাবাচেকা খেয়ে যায়। আর মাহিকে দেখে কাব্যর চোখও যেন আকাশে উঠে গেল। আপনি কখন এলেন? কিছুটা লজ্জা মাখা মুখ নিয়ে। তা এত সকালে আমার রুমে কেন? একটুখানি ভালোবাসা পেতে এসেছি তো। তা কেমন ভালোবাসা চাই আপনার? থাপ্পড় নাকি চুম্মা চাট্টি? চুমু আমার এইখানে। নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে দেখিয়ে। এখনো ব্রাশ করিনি, আসেন বসি, মুখে চুম্মা দিই। সমস্যা নেই রান, তুমি সত্যি দিবা, দাও না প্লিজ। হুর, কি বলেন এসব? আচ্ছা কাছে কাব্য ভো দৌড় দিয়ে বাথরুমে প্রবেশ করে দরজা লক করে দিল। প্রায় 15 মিনিট পরে বের হলো বাথরুম থেকে। মাহি ওর খাটে বসে বসে ওর ফোনে গেমস খেলছে। ওয়াও মাই ড্যাশিং হিরো। তোর ইংলিশের মায়েরে সালাম। কি হলো, কথা বলছো না যে? কি বলবো? কবে বিয়ে করবে? শুনুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আপনার অহংকার বেশি আর আপনি জালিম, যাকে তাকে কারণ ছাড়াই কষ্ট দেন। আমি আপনার ছোট এবং আপনার স্ট্যাটাসের সমানও না। আপনার 10 দিনের খরচ দিয়ে আমি 1 মাসের বেশি সময় চলতে পারবো। দয়া করে আর কোনো বিয়ের কথা আমাকে বলবেন না, নয়তো আমার মরা মুখ দেখবেন। মনে মনে বলল, এই কথাতেই কাজ হয়ে গেছে। মাহির চোখে পানি টনমল করছে। আর একটা কথাও না বলে মাহি ওর রুম থেকে বের হয়ে গেল। চলে গেল চোখ মুছতে মুছতে। 1 মাসের মতো সময় কেটে গেল। এই 1 মাসে মাহি কাব্যের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করেনি, আর প্রয়োজন ছাড়া কথাও বলেনি। এতে কাব্য কিছুটা অবাক হলেও একটু শান্তি পায়। কিন্তু আরও 1 মাস যাওয়ার পরে কাব্য মাহিকে মিস করতে শুরু করে। কিন্তু কাব্যর তো হাত পা বাঁধা, কারণ ওই গরিব, কিছু করতে পারবে না ও। তাই কাউকে কিছুই বলে না। ধীরে ধীরে মাহিকে ভালোবাসতে লাগে মনে মনে, কিন্তু প্রকাশ করতে ব্যর্থ। সে অনাথ, তার কোনো ভবিষ্যতের ঠিক নেই। কি নাকি কি হবে সেই ভয়ে। একদিন রাতে কাব্য পড়ার টেবিলে বসে মাহির পিক দেখছিল। তখন রুমে রাসেল সাহেব প্রবেশ করলো। কাব্য সঙ্গে সঙ্গে ফোন লুকালো যাতে তিনি কিছু বুঝতে না পারেন। হঠাৎ আমার রুমে? একটা ডাক দিলে আমি যেতাম আঙ্কেল। না রে, একটা জরুরি কথা বলতে আসলাম এখানে। জি আঙ্কেল বলুন। আমরা ভাবছি মাহির বিয়ে দিয়ে দিব, আর পাত্র ঠিক করেছি। খুশির খবর। কথাটাই শুনেই আমার বুকটা ফেটে যাওয়ার মতো হতে লাগলো। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। অসহ্য কষ্ট হতে শুরু করলো, কিন্তু ওইখানে কিছুই বুঝতে দিলাম না। আর পাত্রটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে তুমি। কি? আমি? কি? যেন আকাশ থেকে মাটিতে ধাপ করে পড়লো এমন ভাব। বাবা, না করো না, তুমি, হাত জোর করছি। একেবারে ইমোশনাল অ্যাটাক। আঙ্কেল কি বলছেন? তাহলে তুমি রাজি তো? কিন্তু আঙ্কেল, আমি যে আপনার স্ট্যাটাসের মানুষ না। তাছাড়া আমি অনাথ, আমার সঠিক কোনো জন্ম পরিচয়ও নেই। দেখো বাবা, মানুষ মানুষই হয়। ধনী গরিব ভেদাভেদ করতে গেলে ক্ষতি হবে আমাদের। আর তুমি অনেক সৎ আর নিষ্ঠাবান ছেলে। মানুষের উচিত ধনী গরিবের মধ্যে ভেদাভেদ না করা। সেজন্যই দেশে এত গরিব, নইলে এত গরিব থাকতো না। তা ঠিক, কিন্তু কিন্তু কি? হঠাৎ কোথা থেকে আসলো? না মানে কিছু না। বাবা তুমি নিচে যাও, আমরা আসছি। আচ্ছা মা। বলো কি সমস্যা? বাবা চলে যাওয়ার পর কই সমস্যা? কিসের সমস্যা? সমস্যা নেই তো। তাহলে বাবার কথাই না বলছো কেন? তো কি বলবো? কেন আমাকে ভালো লাগে না? বউ করে পেতে ইচ্ছে করে না আমাকে? না করে না, কারণ বামুন হয়ে চাঁদে হাত দিতে চাওয়ার অভ্যাস নেই আমার। ও তাই নাকি? জি হ্যাঁ। সেই জন্য এখন মাইকের সাথে প্রেম করিস, তাই না? কি বলেন এসব? প্রেম করব কেন আমি? কেন, কথাটা তো সত্যই। জি না, আমি ওকে ভালোবাসি না, শুধু আমার ভালো বন্ধু হয় বেশ। তাহলে আমাকে বিয়ে কর। না, তা হয় না। প্লিজ জান। না, ক্ষমা করুন। আপনার বাবা কি করে রাজি হয়ে গেল আপনার কথায়? আমার কথায় রাজি হয়নি তারা। তাহলে কি? আমার জেদের কাছে হার মেনেছে ওরা। ও তাই নাকি? দেখবি কি জন্য? দেখান। এই দেখ। ডান হাতটা দেখিয়ে। আল্লাহ, এটা কি? হ্যাঁ
কি করছেন কি এটা? কেন, এসব তো কিছুই না। তুই তো বিয়ে করবি না, তাই না? ডান হাতটা অনেকটা জায়গায় কেটেছে, তাই ব্যান্ডেজ করা আছে। কালকে সকালে আমার লাশ বের হবে আমার রুম থেকে, লাশ। কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল মাহির গালে। হঠাৎ থাপ্পড় মারাই কিছুটা অবাক হয় মাহি, কিন্তু কাব্য যে ওকে ভালোবাসে তা হয়তো জানে না। মাহির মুখে মরার কথা শুনে আর রাগ কন্ট্রোল করতে পারল না, তাই থাপ্পড়টা মারলই। আর ওই যে বললো না মাইশা নামের একটা মেয়ের কথা, আসলে সে কাব্যর বন্ধু হয়েছে নতুন, একই ক্লাসে পড়ে, তাই মাহির রাগের বশে ওইটা বলল। সমস্যা কি? এসব বাজে কথা কেন বলেন? বলেছিলাম তুই শুধু আমার, কিন্তু আমাকে তো বিয়ে করবে না, আর তোকে অন্য কারো হতে দেখতেও পারবো না, তাই মরে যাওয়াটাই ভালো হবে। চুপ, বাজে বকবেন না একদম। বাজে না রে জান, সত্যি বলছি আমি। আর জানিসই তো আমি যাই বলি তাই করি। তো আচ্ছা দাঁড়া, তোকে নমুনা দেখাই। মাহি তাড়াতাড়ি করে দেয়ালের কাছে গেল। দেয়ালে 2 হাত দিয়ে মাথাটা সজোরে নিয়ে গেল দেয়ালে, কিন্তু কাব্য এসে ওর কপালে হাত দিয়ে সরিয়ে আনে যাতে ওর কপালে না লাগে। মাহি কান্না শুরু করে দিয়েছে। ওই আটকালি কেন আমাকে? কি করছেন এসব? এমনিতেই হাত কেটেছেন, আর ক্ষতি করতে হবে না। না, আমি মরে যাব, তোকে তো পাবো না, বেঁচে থেকে কি হবে? ওই চুপ, একদম কথা না। এবার মাহিকে খুব শক্ত করে বুকে জড়িয়ে ধরল। ছাড় আমাকে, ছাড়, বাঁচতে চাই না আমি। কেঁদেই চলেছে। চুপ, আমি অন্য কারো না। তাহলে কাট তুই? তোমার। কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। চুপ পাগলি, কাঁদ না। ভালোবাসি খুব। মাহির কানের কাছে মুখ নিয়ে যেয়ে ফিসফিস করে বলল, আমিও জান, খুব ভালোবাসি তোমায়, এবার কষ্ট দিলে কেন? দেখলাম আমার পাগলিটা কতটা ভালোবাসে আমায়। ফুপিয়ে বলল, কাঁদবে না, নয়তো আমার ক্ষতি করব। না না প্লিজ না, কিছু করবো না তোমায়, আমি কাঁদবো না। মাহির কপালে চুমু দিল আর শক্ত করে জড়িয়ে ধরল। পরে দুজন নিচে যেয়ে সবাইকে বলে যে বিয়ে করতে কাব্য রাজি, আর ঠিক হয় আগামী 3 দিন পরেই তাদের বিয়ে। কারণ মাহি চাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিয়েটা যেন কমপ্লিট হয়, তাহলে কাব্যকে হারানোর ভয়টাও থাকবে না আর। দেখতে দেখতে এই 3টা দিনও চলে গেল। আজকে সন্ধ্যার পর ভালোই ভালোই কাব্য এবং মাহির বিয়েটা সম্পন্ন হলো। কোনো প্রকার ধুমধাম নেই, খুব সাধারণভাবে যাকে বলে আর কি। রাত এখন 11টা বেজে 12 মিনিট। কাব্য 1 পা 2 পা করে গুটিসুটি পায়ে হেঁটে যাচ্ছে তার বাসর ঘরের দিকে। রুমের কাছে যেয়ে কোনো প্রকার ভয় না পেয়ে দরজা খুলে ভেতরে গেল। তারপর ভেতর থেকে দরজা লক করে দিল ভালো মতো। কাব্যকে দেখিয়ে মাহি বিছানা থেকে উঠে এসে কাব্যর পায়ে সালাম করতে যাবে, তখনই মাহির হাত ধরে ওকে বুকের সাথে জড়িয়ে নেয়। না, তোমার স্থান তো আমার বুকে, ভুল করেও এটা করবা না। তাই বুঝি? হ্যাঁ, আজকে যেন কিসের রাত? কেন, আমাদের বিয়ে হলো তো, মানে বাসর রাত। তা নয় বুঝলাম, কিন্তু কথা হলো গিয়ে কি, আজকে রাতে নাকি বিড়াল মারতে হয়, কিন্তু বিড়াল তো দেখছি না। যা দুষ্টু, ইচ্ছে নাকি বিড়াল মার? না গো, বিড়ালটা যদি ঘুমাইতে না দেয় তাই ওকে রুম থেকে বের করে দিব আর কি। ওরে বুথুরে। মাহি কাব্যকে আর কোনো কথা বলতে দিল না। কাব্যের ঠোঁট জোড়া সে আয়ত্ত করে নিল তার ঠোঁট দিয়ে। কাব্য ভালো রেসপন্স দিচ্ছে চুমোতে, কারণ এখন তো মাহি ওর বিয়ে করা বউ। আর মাহির ভাবমূর্তি বলছে যে সে পাগল হয়ে গেছে। পাগলের মতো কাব্যর ঠোঁটে চুমু দিচ্ছে। প্রায় 4 মিনিট পরে ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লেগেছে। জান। বলো। আই লাভ ইউ জান। লাভ ইউ টু জান পাখি। আমার আজকে এত নেশা লাগছে কেন? ও মা, কেন জানি না। গাল লাল হয়ে গেছে লজ্জায়। আহলে বাবু তা লজ্জা পেয়েছে। চলো তো দেখি কত মারতে পারো বিড়াল। নেশা ভরা কণ্ঠে কাব্য কিছু বলতে যাবে তার আগে ওর পাঞ্জাবের কলার ধরে টেনে খাটের উপর নিয়ে যেয়ে ফেলল ওকে। আচমকা মাহির এমন ব্যবহারে কিছুটা অবাক হয়, কিন্তু পরক্ষণেই সবকিছু মিলিয়ে যায় দুজনের রিয়ে। ভালোবাসার সাগরে ডুব দেয় তারা। আবারও একটা ইতিহাস পয়দা হলো, যেটা আপনাদের না জানলেও চলবে। বিয়ে হওয়ার 1 সপ্তাহ পরে ওরা আজকে ভার্সিটি যাচ্ছে। এই 1 সপ্তাহ শুধু রোমান্স, গল্প, ভালোবাসা, ঘোরাঘুরিতে কাটিয়ে দিয়েছে। বলতে গেলে মাহির পুরো পরিবার এখন অনেক খুশি, কারণ তাদের জেদি অহংকারী মেয়েটা এখন বউয়ের মতো আচরণ করে, সবার জন্য রান্না করে। যতই কাজের বুয়া থাক, মাহি নিজে যা রান্না করে তাই কাব্যকে খাওয়ায়। আর হ্যাঁ, বলে রাখি, মাহির হাতের রান্নার কোনো জবাব হয় না। এক কথায় যাকে বলে অসাধারণ।
তো দুজন একসাথে গাড়ি করে ভার্সিটি যেয়ে ক্লাস করে আবার বাসায় চলে আসে। এভাবে তাদের দিনকাল কাটতে লাগলো। মাঝে মাঝে ছোট ছোট মান অভিমান হয়, কিন্তু কেউ কাউকে ছাড়া ঘুমোতে পারে না। তাই সারাদিন অভিমান থাকলেও রাতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আর মাহি তো কাব্যকে জড়িয়ে না ধরলে ওর ঘুমিয়ে আসে না। কিছুদিন যাবৎ মেয়েরা কাব্যর কাছে ভালোই ঘুরঘুর করছে, কারণ বেচারাটা বিয়ের পরে দেখতে আরো সুন্দর হয়েছে। আর সুন্দর ছেলে মেয়েদের পেছনে যে মানুষ পড়ে তা তো জানিনি। তো একদিন ভার্সিটি যেয়ে একটা গাছের নিচে বসলো দুজন। দূর থেকে দুটা মেয়ে কাব্যকে গিলে খাচ্ছে। এটা মাহির একদম সহ্য হচ্ছে না, খুন করতে ইচ্ছা করছে ওদের। আর ছেলেরা তো ভয়েই মাহির দিকে তাকায় না। ক্লাসে স্যার প্রবেশ করার 10 মিনিট আগে সবাই ক্লাসে উপস্থিত। তখন সেখানে কাব্যর হাত ধরে নিয়ে গেল মাহি। প্রিয় ছোট ভাই ও বোনেরা, একটা কথা কান খুলে শুনে রাখো, কাব্য আমার স্বামী হয়। আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 মাস হলো, তাই কেউ এর দিকে নজর দিবা না, নয়তো চোখ তুলে কুকুর দিয়ে খাবো। প্রচন্ড রাগ নিয়ে বলল, আরে কেউ তাকাবে না, যাও ক্লাসে যাও বউ আমার। আস্তে করে বলল, যাচ্ছি, তোমরা সবাই মাথায় রাখবা, কথাটা বলে দিলাম। জান, ছেড়ে দেওয়া হয়েছে তো? এবারও আস্তে আস্তে বলল, যাচ্ছি। মাহি চলে গেল ওর ক্লাসে। মাহির বলা কথাগুলো শুনে সবাই অবাক, আর কয়েকটা লুচ্চা মেয়ে তো আরো বেশি অবাক, কারণ তাদের খাওয়ার আশা পূরণ হলো না। ক্লাস শেষে বাসায় চলে আসলো। এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে পড়তে বসলো কাব্য, আর মাহি গেল রান্না করতে। রাত 10:30 সবাই একসাথে খেতে বসলো। আজকে খাসির গোস্ত, মাংস রান্না হয়েছে। চইলা আহেন, কাব্যর প্রিয় খাবার এটা। সবাই খাওয়াতে মন দিল। প্রতিদিন যতটুকু খাই তার থেকে একটু বেশিই খেলো সবাই, কারণ তরকারির স্বাদ লাজবাব। রাত 11:45। মাহি একটা কালো শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছে, আর কাব্য সেটা খাট থেকে বসে বসে দেখছে অপলক দৃষ্টিতে। হঠাৎ করেই উঠে মাহির কাছে গেল। মাহি কিছু বুঝে ওঠার পেছন থেকে পিঠে হাত দিয়ে হাতটা পিঠের মাঝ বরাবর নিয়ে রাখলো, আর চুলের মধ্যে নাকটা ডুবিয়ে দিল। হঠাৎ আচমকা এমন হওয়াতে মাহির পুরো শরীর কেঁপে ওঠে, আর হাত থেকে চিরুনিটা নিচে মেঝেতে পড়ে যায়। কাব্য একটু পরপর মাহির কাঁধে ছোট ছোট চুমু দিচ্ছে, আর মাহি কেঁপে কেঁপে উঠছে। তোমার চুলের মাথাল করা সুগন্ধটাই পাগল হয়ে যাব। মনে হয় তুমি শ্যাম্পুর বদলে নেশা জাতীয় কিছু মাখো চুলে, সেজন্য আমি ঠিক থাকতে পারি না। মাতাল করা কণ্ঠে, ইস, আমার বরটা দেখছি একদম রোমান্টিক মোডে শিফট হয়ে গেল। আর মাহির কাঁধে চুমু দিল। আজকে কোনো মেয়ে কি তাকিয়েছে নাকি তোমার দিকে? না জান, কেউ না। আজকে এমন করলে কেন? আমি সবার এবং সবকিছু ভাগ দিতে পারি, কিন্তু তোমার ভাগ তো দূরের কথা, তোমার দিকে কেউ তাকাতেও তাকে খুন করে ফেলবো। আমারও এমন বউ চাই। তাই? হ্যাঁ,